আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এটি নিউজের প্রতি রাতের নিয়মিত আয়োজন ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রায়। আপনারা জানেন যে নতুন রূপে করোনা ভাইরাস ছড়াতে শুরু করেছে, যা নিয়ে পুরো ইউরোপ জুড়ে আতঙ্ক বা আতঙ্কিত একটি পরিবেশ সৃষ্টি হয়েছে। বিশেষ করে আপনাদেরকে একটু জানাতে চাই যে ব্রিটেনের প্রায় অর্ধ শতাধিক স্থানে করোনা ভাইরাসের এই নতুন স্ট্রেইন বা নতুন ধরনের খোঁজ পাওয়া গেছে, এবং যেটি দেখা যাচ্ছে যে এর ফলে জার্মানি, ইতালি, বেলজিয়াম, আয়ারল্যান্ড, তুরস্ক এবং কানাডা ইতোমধ্যেই যুক্তরাজ্যের সাথে বিমান চলাচল স্থগিত করেছে। এবং সর্বশেষ যে খবর, 30টিরও বেশি দেশ ব্রিটেনের সঙ্গে যে বিমান চলাচল স্থগিত করেছে, এবং ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য দেশগুলোর নেতারা আজ এক বৈঠকে ব্রিটেনের সাথে ভ্রমণ নিষেধাজ্ঞার নানা দিক নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। এবং স্থানীয় সময় রাত 11টা থেকে ফ্রান্স 48 ঘন্টার জন্য ব্রিটেনের সাথে তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছে। এবং এর ফলে যেই নিত্য প্রয়োজনীয় সামগ্রী এর চরম যে সংকট দেখা দিতে পারে কিনা তা নিয়েও কিন্তু অনেকটা উদ্বেগে রয়েছে ব্রিটেনবাসী। শুধু এই না, এই যে নতুন ধরন, এটি ব্রিটেন সহ হু বলছে যে আরও 3টি দেশে ছড়িয়ে গেছে। সার্বিকভাবে এই যে নিউ ভ্যারিয়েন্ট বা নতুন যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য করোনা ভাইরাসের যে সামগ্রিক পরিস্থিতিকে আরও কতটুকু ভয়াবহ অবস্থা তৈরি করতে পারে তা নিয়ে আমরা একটু আলোচনা সাজিয়েছি। এবং পাশাপাশি আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে যে খবর সেটি হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে সামাজিক দূরত্ব নিশ্চিতে কঠোর পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তিনি। এবং যেটি আরও বাংলাদেশের খবর সেটি হচ্ছে যে করোনার কারণে ওমান নিষেধাজ্ঞা দেয়ায় বাংলাদেশ থেকে বাংলাদেশ বিমানের ওমানগামী সব ধরনের ফ্লাইট নিষেধ করা হয়েছে 1 সপ্তাহের জন্য, এবং 1 সপ্তাহের জন্য বিমানের সৌদি আরবগামী সমস্ত ফ্লাইট কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এবং যেটা আরেকটি খবর, স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে মে জুনের মধ্যে 2 দফায় 4.5 কোটি টিকা পাবে বাংলাদেশ, আর জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারি নাগাদ বাংলাদেশ করোনা টিকা পেতে পারে। এই যখন পরিস্থিতি, টিকা নিয়েও আমরা একটু আলোচনা করতে চাই। আমরা সার্বিকভাবে আমাদের আজকের নিউজ আওয়ার এক্সট্রার বিষয় সাজিয়েছি নতুন রূপে করোনা। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন, প্রথমে আপনাদের সঙ্গে পরিচয় করে দেই, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং নিপসমের ভাইরোলজিস্ট ডাক্তার মোহাম্মদ জামাল উদ্দিন। ডাক্তার মোহাম্মদ জামাল উদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত রয়েছেন জাতীয় স্বাস্থ্য অধিকার আন্দোলনের সভাপতি রশিদি মাহবুব। রশিদি মাহবুব, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার আহমেদ হোসেন। আপনাকে স্বাগত জানাচ্ছি ডাক্তার আহমেদ হোসেন, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ইউকে থেকে ন্যাশনাল হেলথ সার্ভিসের ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহ জাকারিয়া। ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহ জাকারিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনার সঙ্গে যাব এবং জানার চেষ্টা করব ইউকের পরিস্থিতি কি। আমাদের সঙ্গে রয়েছেন পর্তুগাল প্রবাসী সাংবাদিক আনোয়ার ফাহিম। আনোয়ার ফাহিম, আপনার সঙ্গেও একটু কথা বলতে চাই এবং জানতে চাই পর্তুগালের কি অবস্থা। তবে প্রিয় দর্শক, আমরা সবার আগে একটু যেতে চাই ইউকে থেকে আমাদের সঙ্গে যে যুক্ত রয়েছেন ন্যাশনাল হেলথ সার্ভিসের ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহ জাকারিয়া। ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহ জাকারিয়া, সার্বিকভাবে আমাদেরকে জানাবেন এই যে করোনার নতুন রূপ বা নতুন স্ট্রেইন, এটি তো অনেক ভয়াবহ, যেটি দেখা যাচ্ছে যে আতঙ্ক তৈরি করেছে পুরো ইউরোপ জুড়ে। এবং যেটি দেখা যাচ্ছে যে ফ্রান্স ইউকের সঙ্গে বর্ডার বন্ধ করে দিয়েছে, 30টিরও বেশি দেশ ইউকে গামী সমস্ত ফ্লাইট বন্ধ করে দিয়েছে। এবং যেটি বলা হচ্ছে যে এই নতুন স্ট্রেইন 70% বেশি দ্রুত গতিতে ছড়াচ্ছে। সার্বিকভাবে কিভাবে দেখছেন বিষয়গুলোকে? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে দর্শকবৃন্দকে। আপনি ঠিকই বলেছেন যে এই যে স্ট্রেইন যেটি ধরা পড়েছে, এখানে কিন্তু আজকে এই মাসে ধরা পড়েনি। স্ট্রেইনটা প্রথম সেপ্টেম্বর মাসে এই ব্রিটেনে শনাক্ত হয়, কিন্তু তখন এই যে ভ্যারিয়েন্টটা, সেই সেপ্টেম্বর মাসে এই ভ্যারিয়েন্টটা এত ছড়াচ্ছিল না। যেটা নাকি দেখা যাচ্ছে এখানে জিনোম, যারা জেনেটিক্স এর বিশেষজ্ঞ তারা আরো ভালো বলবেন, জিনোম যে সিকোয়েন্সিং করা হয় সেই ভাইরাস শনাক্ত করার পর এই সিকোয়েন্সিং এ দেখা যায় যে এটা কি ধরনের, কোনো ধরনের পরিবর্তন আসছে কিনা, ভেরিয়েশন হচ্ছে কিনা। এটা অনেকটা সহজভাবে যদি আমি বলতে চাই যে ধরেন মানুষের, ধরেন মা বাবার সন্তানরা মা বাবার মতো হয়, অর্থাৎ মানুষরূপী হয়, কিন্তু নাকটা একটু ভিন্ন হয়, চেহারাটা একটু ভিন্ন হয়, চুলটা ভিন্ন হয়, তাই না? জি। তো কিন্তু মূল যে বিষয়গুলো সেগুলো ঠিক থাকে। তো বিষয় যেটা দাঁড়িয়েছে, সেপ্টেম্বর মাসে প্রথম ধরা পড়ে যে এখানে কিছুটা জেনেটিক যে তফাৎগুলো হচ্ছিল, ভেরিয়েশন গুলো হচ্ছিল, তার মধ্যে লক্ষণীয় যে ভেরিয়েশনটা সেটা হচ্ছে যে 4টি প্রোটিন থাকে, তার মধ্যে একটি প্রোটিনকে স্পাইক প্রোটিন বলে বা এস প্রোটিন বলে। সেই প্রোটিনটি খুব গুরুত্বপূর্ণ এই জন্য যে এই প্রোটিনের মাধ্যমে এই রোগটা ছড়ায়।
এবং রোগটা মানুষের শরীরের ভেতরে প্রবেশ করে এবং বংশ বিস্তার করে। তো সেই প্রোটিনটাতে কিছু ডিলিশন, জেনেটিক যে কোডিং আছে সেখানে ডিলিশন দেখা দিয়েছে। নাম আছে এগুলো কতগুলো বৈজ্ঞানিক, আমি এদিকে যাচ্ছি না। তো সেটা সেপ্টেম্বরে কিন্তু অত বেশি ছড়ায়নি, যতগুলো ভাইরাস এখানে শনাক্ত করা হচ্ছিল সেরকম ভাবে ছড়ায়নি। সেপ্টেম্বর পরে অক্টোবর নভেম্বরের দিকে সেটা কিছুটা ছড়িয়েছিল, কিন্তু দেখা গেছে যে গত এক মাসে যতগুলো ভাইরাস শনাক্ত হচ্ছে, অর্থাৎ যতগুলো কোভিড টেস্ট পজিটিভ আসছে ইউকেতে, তার 2/3 এই ভ্যারিয়েন্টের যে প্রকারটা, যে ভেরিয়েশনটা হয়েছে সেরকম ভাইরাস আসছে। তাতে করে বোঝা যাচ্ছে যে এর যে ট্রান্সমিশন ক্ষমতা বা স্পিড অফ ট্রান্সমিশন, যেটা ছড়ানোর ক্ষমতা, সেটা অন্যান্য যে আগের যে ভেরিয়েন্ট ছিল তার থেকে অনেক বেশি, সেটা 70% ধারণা করা হচ্ছে। এখন বিজ্ঞানীরা বলছেন এটা লন্ডন এবং সাউথ ইস্ট অফ ইংল্যান্ডে যেখানে ঘনবসতি সেখানটাই বেশি দেখা যাচ্ছে। এখন এর মূল কারণ কি ভাইরাস নিজে, না ঘনবসতিটাই মূল কারণ, অথবা আরেকটি কারণের কথা বলছে যে এখানে যে টিয়ার সিস্টেম করা হয়েছিল সাউথ ইস্ট ইংল্যান্ড এবং লন্ডন, যেখানে আসলে বাণিজ্যিক নার্ভ সেন্টার, সেখানে টিয়ার 2 করা ছিল, অর্থাৎ একটু অবাধ ভাবে এখানে চলাফেরা করার একটু স্বাধীনতা ছিল। তার জন্য কি এই ধরনের বিস্তার সম্ভব হয়েছে কিনা সেটা জানা যায় না। আরেকটা জিনিস যেটা বলা দরকার, যে ইউরোপের অন্যান্য দেশ এবং পৃথিবীর অন্যান্য দেশে এই ভ্যারিয়েন্ট আছে কিনা সেটা ডিপেন্ড করে অন্যান্য দেশে কিভাবে জেনেটিক সিকোয়েন্সিং করা হচ্ছে কিনা। অর্থাৎ আমরা জানি যে যে টেস্ট গুলো করা হচ্ছে, যেভাবে ভাইরাস শনাক্ত করা হচ্ছে, কোভিড টেস্ট, যে পিসিআর টেস্ট আমরা করি, তারপরে জেনেটিক সিকোয়েন্সিং যদি আপনারা না করেন তাহলে বোঝা যাবে না যে আসলে ভাইরাসটা তার চরিত্র, তার চেহারা বা তার সক্ষমতা হারাচ্ছে না আরো বেশি স্ট্রং হচ্ছে। এখন পর্যন্ত বিজ্ঞানীরা বলছেন যে এই ভাইরাসটির সংক্রমণ ক্ষমতা বেড়েছে, কিন্তু এর ভিরুলেন্স পাওয়ার, অর্থাৎ এটা আরো প্রাণঘাতী কিনা সেই বিষয়ে তাদের সন্দেহ রয়েছে, এবং প্রাণঘাতের যে ব্যাপারটা রয়েছে, অর্থাৎ ফ্যাটালিটি রেট কিন্তু সেরকমই থাকবে। তো এই বিষয়ে আরো অনেক কথা আছে, যেমন ভ্যাকসিন নিয়ে কথা উঠেছে যে ভ্যাকসিন কি কার্যকরী হবে কিনা। আপনারা জেনে থাকবেন যে এই মাসের প্রথম দিক থেকে ব্রিটেনে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে, এবং সেই ব্যাপারেও কথা হচ্ছে যে এই ভ্যাকসিনটা কার্যকরী হবে কিনা। হয়তো পরবর্তীতে সুযোগ থাকলে আমি এই নিয়ে কথা বলবো। জি, অবশ্যই আপনার কাছে জানবো ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাহ জাকারিয়া, বিশেষ করে এই যে যে উদ্বেগের বিষয়গুলো, যে আমরা নিশ্চয়ই জানি যে ফাইজার বায়োএনটেকের টিকা দেয়া শুরু হয়েছে ইউকেতে, সেই টিকাটি করোনার এই নতুন ভ্যারিয়েন্ট বা নতুন এই ধরনের ক্ষেত্রে কতটুকু কার্যকর হবে তা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েই গেছে, আমরা জানবো। তবে একটু যেতে চাই ডাক্তার আহমেদ হোসেন আপনার কাছে। ডাক্তার আহমেদ হোসেন, আমরা তো দেখছি যে ইতিমধ্যে 30টিরও বেশি দেশ যাদের বিমানের ফ্লাইট ইউকেতে যেই পৌঁছানো যে ফ্লাইট সেগুলো বন্ধ করে দিয়েছে, এবং অন্যান্য দেশও দিচ্ছে। ইইউ কিছুক্ষণ পর মিটিংয়ে বসবে, যেটি জানা যাচ্ছে যে বরিস জনসন কিছুক্ষণ পর সংবাদ সম্মেলন করবেন, যেটি ধারণা করা যাচ্ছে যে তিনি এই নতুন ধরনের করোনার স্ট্রেইন নিয়ে আরও বেশি কথা বলবেন। এবং পুরো ইউকেতে আমরা জানি যে টায়ার 4 বা সর্বোচ্চ লেভেলের সতর্কতা জারি করা হয়েছে। এই অবস্থায় কেউ কেউ প্রশ্ন করছেন, বাংলাদেশ থেকে ইউকে গামী যেসব বিমান রয়েছে বা যেসব ফ্লাইট রয়েছে তাও কি বন্ধ করে দেওয়া উচিত কি না? কিভাবে দেখছেন বিষয়টিকে? ধন্যবাদ আপনাকে, সমস্ত দর্শকদেরকেও ধন্যবাদ আমার কথা শোনার জন্য। যেটা হচ্ছে নতুন ধরনের স্ট্রেইন ধরা পড়েছে, যেটা আমার প্রিভিয়াস স্পিকার বললেন, যেটা সেপ্টেম্বর মাসে ধরা পড়েছে। এখন কিছুদিন আগে পর্যন্ত এটার মিউটেশন হয়ে এটা স্ট্রং আকার ধারণ করেছে, যেটা বললেন যে 4টা আসলে প্রোটিন থাকে স্পাইকের আকারে। তো একটা প্রোটিন আসলে মিউটেশন হয়ে খুব বেশি স্ট্রং আকার ধারণ করছে, যেটার জন্য হচ্ছে আপনার খুব ইনফেকশনটা বেশি হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত এটার যে সিভিয়ারিটিটা সেটা এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। কিন্তু যে 30টা কান্ট্রি আসলে আশেপাশের দেশগুলো বন্ধ করেছে, কারণ এখন হচ্ছে একটু মানে ভ্যাকেশনের সময়। কারণটা হচ্ছে ক্রিসমাসের সময়টাতে বেশি মানুষ মুভ করে একটা দেশ থেকে আরেকটা দেশে, এবং সেই জন্য এই জিনিসটা খুবই দরকারি ছিল। যা কারণ আমরা প্রথম দিকে দেখতে পেরেছিলাম যে সমস্ত কান্ট্রিগুলো শুধু চায়নাকে প্রথম দিকে যখন করোনা ভাইরাসটা
স্প্রেড করা শুরু করেছিল, তখন হচ্ছে কি চায়না কেন্দ্রিক ছিল, সবাই চায়নার সাথে যোগাযোগটা বন্ধ করে দিয়েছিল। তারপরও কিন্তু দেখা গিয়েছিল যে অনেক দেশে প্রচুর পরিমাণে ছড়িয়ে গেছে এবং এট দ্য এন্ড ইউরোপে এটা মারাত্মক আকার ধারণ করে, তারপরে গিয়ে আমেরিকাতে এটা প্রচুর মারাত্মক আকার ধারণ করে। সেই জিনিসটা আমরা দেখতে পেরেছিলাম। তো এই জন্য শুধুমাত্র যে আমার কাছে মনে হয়েছে যে আমাদেরকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদেরকে এই পদক্ষেপগুলো নেওয়া উচিত, যে আসলে কোন কোন দেশের সাথে আমাদের যোগাযোগটা বন্ধ করে দেওয়া উচিত। কারণ রিসেন্টলি আমরা ইন্ডিয়ার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার ক্ষেত্রে এই জিনিসটা দেখতে পেরেছি যে ইন্ডিয়াতেও কিন্তু তারা ইউকের সাথে যোগাযোগটা এখন পর্যন্ত বন্ধ করে দিয়েছে, আজকে সেটা সিদ্ধান্ত হয়েছে তাদের। জি এবং সেই ক্ষেত্রে আমাদের সরকার এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি ইউকের সাথে আমাদের যোগাযোগটা বন্ধ করে দেওয়ার জন্য। কিন্তু আমি বলবো যেহেতু আহ ভাইরাসটার ইনফেকশাস, নতুন ধরনের স্ট্রেইনটা বেশি পরিমাণে ইনফেকশাস আকার ধারণ করেছে। এই ইনফেকশনের একটা জিনিস কি, যে আমাদের হসপিটাল সিস্টেমের উপর খুব বেশি মারাত্মক ইমপ্যাক্ট পড়বে। যদি আপনার ইনফেকশনটা যদি বেশি হয় তাহলে আমাদের এবং আমাদের ক্যাজুয়ালিটিটা অনেক বেশি হয়ে যাবে সেই ক্ষেত্রে। যদিও এটার ভিরুলেন্স যদি মারাত্মক হোক বা না হোক, সেই দিকে আমাদেরকে না যেয়ে আমাদেরকে যেন আমাদের হসপিটাল সিস্টেমের উপর যেন আমাদের সেই ধরনের প্রভাব না পড়ে, সেই জন্য আমাদের এক্ষুনি এটা ব্যবস্থা নেওয়া উচিত যে যে এই যেতে ইংল্যান্ডের সাথে বা অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রির সাথে যে আমাদের যোগাযোগ ব্যবস্থা কিছু সময়ের জন্য বন্ধ রাখা বন্ধ করে উচিত, দেওয়া উচিত। যতক্ষণ জি যতক্ষণ পর্যন্ত আমরা এই ভাইরাসটার নতুন স্ট্রেন সম্পর্কে আরো ভালোভাবে না জানি। জি অসংখ্য ধন্যবাদ। আবারও আসবো আপনার কাছে। আমি একটু যেতে চাই রশিদি মাহবুব আপনার কাছে, বিশেষ করে আপনি কি মনে করছেন যে এই যে যে নতুন স্ট্রেইন, এটি আসলে আমাদের জন্য কতটুকু আতঙ্কজনক বা আতঙ্কের? সরি, আমি সরি, আমি ভাইরোলজিস্টও না, এগুলো বুঝিও না। আমার সাথে কথা ছিল ইয়ের ভ্যাকসিন নিয়ে কথা জি বলার, ভ্যাকসিনের প্রসঙ্গে আমরা আসবো, ভ্যাকসিনের প্রসঙ্গে আমি আমরা শেষ আসবো। করি নেই। সুতরাং এগুলোতে আমি যেটি বলবো সেটা আমার মনে হয় আমি সেইভাবে মানে জানি না। তবে এইটা বুঝি, পৃথিবীতে কোভিড আসছে, কোভিড আপাতত নির্মূল করা খুব কঠিন এবং এটার মিউটেশন আজকে একরকম হয়েছে, কালকে আরেক রকম হতে পারে। এতে আতঙ্কিতের কোনো ব্যাপার নেই। আচ্ছা যদি আচ্ছা বেসিক হেলথ সিস্টেমটা যদি আপনারা মেনে চলেন, তাইলে আপনার এটা নিয়ে আমি চিন্তিত না। আজকে যারা বিদেশে যাবে বা বিদেশ থেকে যারা আসবে তাদের জন্য স্ট্যান্ডার্ড ফর্মুলা রয়েছে কোয়ারেন্টাইন করা, কোয়ারেন্টাইন করে তাদেরকে দেখা। আপনি জীবন জীবিকার জন্য যেই জায়গাটা আবার আমাদের দরকার, আমরা বন্ধ করে দিলে পৃথিবী বন্ধ হয়ে যাবে না। জি আমাদের নিজেদের সক্ষমতা বাড়াতে হবে, কোয়ারেন্টাইন করে আমরা যদি সেই স্ট্রেনগুলো তাদের আইসোলেট করতে পারি যাতে স্প্রেড না করে। এবং এই যে ভাইরাস আজকে মিউটেশন হচ্ছে, আরো হবে। আজকে যে একটা ইংল্যান্ডে হয়েছে তা নয়, যে পর্যন্ত পৃথিবী থেকে এটা নির্মূল না হবে ওর বিবর্তন হতেই থাকবে। জি ইনফ্লুয়েঞ্জার এর অনেক স্ট্রেইন আছে। না রশিদি মাহবুব, আমি একটা বিষয় আপনার কাছে একটু জানতে চাই। আপনি যে বলছিলেন কোয়ারেন্টাইনের বিষয়, আমরা তো এটাও দেখলাম যে গত কয়েকদিন ধরে মালদ্বীপ থেকে ফ্লাইট এসেছে, সৌদি আরব থেকে ফ্লাইট এসেছে এবং তারা বাংলাদেশ। আমি কিন্তু আবারও বলছি, না আমি একটা বিষয় একটু আপনার কাছ থেকে একটু জানতে চাই। আপনি কি মনে করছেন বিষয়টি, এই যে যে তাদের কোভিড-19 পরীক্ষা ছাড়াই তারা বাংলাদেশে এসেছে, যাত্রী বহন করে নিয়ে এসেছে এবং তারপর বাংলাদেশ বিমানের কর্তৃপক্ষ তাদেরকে যে জরিমানা করেছে, এটাই কি যথেষ্ট? এটা কি সঠিক, ঠিক আছে? আমি কিন্তু আবার বলবো, সঠিক ব্যর্থতা আমাদেরও আছে, তাদেরও আছে, গ্লোবালি ব্যর্থতা আছে। এই রোগ সম্বন্ধে আমরা খুব বেশি জানি না, উই নো টু লিটল। ঠিক আছে, সুতরাং কমেন্ট করাটা খুব ডিফিকাল্ট। এবং যেটা আবার আমরা বলছি যে ভ্যাকসিনের কি হবে সেটাও আমরা জানি না। কোন একটা ভ্যাকসিনের এফিকেসি দেখতে একটা সময় লাগে। তো আমরা কিন্তু সমস্ত একটা অন্ধকারের মধ্যে হাইপোথেটিক্যালি এই হবে সেই হবে বলছি। জি আমার যেটা ধারণা, প্রথম শর্ত হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলা, এবং বিদেশি যদি যায় বা বিদেশ থেকে আসে, আমাদের প্রাথমিক যেই সেটা ছিল তাদের কোয়ারেন্টাইন করা এবং ফলো আপ করা। সেই কোয়ারেন্টাইন এবং ফলো আপ কি আমরা করতে পারছি? সেটা তো আপনাদের ব্যর্থতা, কিন্তু সেটাই তো করার কথা। জি আপনার ব্যর্থতার দায়িত্ব তো কে নিবে? আমি নিব? জি জি ডাক্তার আহমেদ ব্যর্থ হোসেন, আপনারা হলে আবারও আসবো আপনার কাছে। রাষ্ট্রকে
জি, আবারও সেই আসবো আপনার কাছে। ব্যর্থতার আমি দায়িত্ব একটু সবাইকে নিতে হবে। জি, আমাদের যে ব্যর্থতা সেটির ব্যাপারে বলছিলেন, আবারও আসবো আপনার কাছে ডাক্তার আহমদ হোসেন। একটু যেতে চাই ডাক্তার মোহাম্মদ জামাল উদ্দিন আপনার কাছে। দুঃখিত রশিদ মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও যাব একটু ডাক্তার মোহাম্মদ জামাল উদ্দিন আপনার কাছে। সেটি হচ্ছে একজন ভাইরোলজিস্ট হিসেবে এই যে জনাব রশিদ মাহমুদ বলছিলেন যে আসলে আমি ভাইরোলজিস্ট না, আমি আসলে এই বিষয়টা খুব একটা স্বাভাবিকভাবেই, আপনি আসলে এই যে যে নতুন ভ্যারিয়েন্ট বা নতুন ধরনের যেই করোনা ভাইরাসের যে নতুন ধরন, এইটিকে কিভাবে দেখছেন এবং আসলে আমাদের জন্য কতটুকু আতঙ্কের? পুরো ইউরোপ জুড়েই কিন্তু এখন একটা আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে, গণমাধ্যমের খবর। ধন্যবাদ। আসলে এটি একটি সময়োপযোগী বিষয়। মানে এই বিষয়ে আসলে আমরা যারা ভাইরোলজিস্ট আছি, আমরা যদি ব্যাপারটি পরিষ্কার না করি, এটি আতঙ্কগ্রস্ত করবে মানুষকে। প্রথমে আমি বলতে চাই সেটি হচ্ছে সাবধান হতে হবে, এতে আতঙ্কিত হবার কিছুই নেই। প্রথম যেই সমস্যাটা যেটি আপনারা মানে জানতে পেরেছিলেন সেটা হচ্ছে করোনা এসেছে, তারপরে ভাইরোলজিক্যাল যেই ব্যাপারটা থেকে যায়, মানে একটা ভাইরাস যদি একটা কমিউনিটিতে অথবা একটা পপুলেশনে অনেক দিন পর্যন্ত স্টে করে সাধারণত এই ধরনের মহামারীতে, তখন তার কিছু চেঞ্জ আসে। চেঞ্জটা কেন? চেঞ্জটা হচ্ছে আপনার রেস টু রেস মানুষের মধ্যে একটু ভেরিয়েশন আছে, বিভিন্ন রকম আপনার লাইফস্টাইলের সাথে একটা চেঞ্জ আসে। তো একজনের কাছ থেকে ভাইরাসটা কিন্তু ডিস্ট্রয় হয়ে যায় না, একজনের কাছ থেকে আরেকজনের কাছে ট্রান্সমিট হচ্ছে। তো এই যে আপনার ট্রান্সমিশন একজনের কাছ থেকে আরেকজনের ছড়িয়ে পড়ে, তখন তার মধ্যে একটা ক্ষুদ্র ক্ষুদ্র চেঞ্জ আসে, এটা খুবই স্বাভাবিক এবং এটা অ্যাকসেপ্টেড। এবং এই ধরনের চেঞ্জ যখন একটু লম্বা সময় ধরে সময় নেয়, সেটা হচ্ছে ধরেন 6 মাস বা 1 বছর বা তারও বেশি, তখন যে চেঞ্জটুকু আসে সেটিতে এর আপনার একটি ক্ষমতা বেড়ে যায়, সেটি ভিরুলেন্স, যেটি মেডিকেল টার্মে বলা হয়। সেটাকে বাংলা ভাষায় যদি বলা যায়, তার আপনার আক্রমণাত্মক ক্ষমতাটা অনেক দূর বেড়ে যায়। আচ্ছা। তো এইটা বেড়ে যেতে পারে, আবার কমেও যেতে পারে, দুটোই পসিবল, তবে বেশিরভাগ ক্ষেত্রে বেড়ে যায়। তো এখনকার যে ঘটনাটা ঘটছে, যে কোভিডের আপনার নতুন যে আপনার একটা কপি পাওয়া যাচ্ছে অথবা মানুষ Strain। বলছে আতঙ্কিত হচ্ছে, এটি খুবই স্বাভাবিক প্রক্রিয়া এবং এটি হবে যদি আপনার এই সারা বিশ্বব্যাপী মহামারীটিকে নিয়ন্ত্রণ করা না যায়। এরকম আপনার সিকোয়েন্সিংয়ে দেখা যাবে আরও বেশ কয়েকটি চলে এসেছে। তো এই জন্যই বলছি যে এইটা যেহেতু স্বাভাবিক প্রক্রিয়া, সেহেতু রশিদি মাহমুদ স্যারের গলায় একই ভাষায় আমি বলতে চাই, সেটি হচ্ছে স্বাস্থ্যবিধি আপনাকে মেনে চলতে হবে। দ্বিতীয়ত হচ্ছে এইটিকে কীভাবে প্রিভেন্ট করা যায় সেদিকে আপনার নজর দিতে হবে। আপনি এখন যে জিনিসটা দেখছেন যে বিভিন্ন জায়গায় আপনার ফ্লাইটগুলি বন্ধ করে দিচ্ছে, কমিউনিকেশনটা একটু স্ট্যাটিক করা হচ্ছে, এটি কিন্তু আপনার একটু বৈজ্ঞানিকভাবে করা হচ্ছে। সেটা হচ্ছে আপনার নতুন যে ভেরিয়েন্টটা যেটা চেঞ্জ হয়ে এসেছে, মিউটেশন বলা হয়। জি। হ্যাঁ, তো এটা ফুল মিউটেশন না, ফুল মিউটেশন যেটি আপনার অনেক লম্বা সময়ের যেটি ব্যাপার, বলা যেটি হচ্ছে যে আপনার নতুন এই ধরনের এই ভাইরাসটি খুব দ্রুত ছড়াচ্ছে এবং এইটি তো অতি সহজে হ্যাঁ, ছড়াচ্ছে। সংক্রমণের যে ওর যে ক্যাপাবিলিটিটা, ওর যে সক্ষমতাটা একটু বাড়বে, সেটা হচ্ছে আপনার ওর হয়তোবা যে সংক্রমণ একজনের কাছ থেকে একজন স্প্রেড হওয়ার যে এবং ডিজিজটা প্রডিউস করার যে র্যাপিড হওয়া মানে দ্রুত হওয়া, এটা বাড়িয়ে তুলতে পারে। অথবা ধরেন এটি ডেথ রেট অথবা মরবিডিটি যেটাকে বলা হয়, এগুলি বাড়িয়ে তুলতে পারে, যে কোনো ভাবে এটি প্রকাশ তবে পেতে এটি পারে। যে প্রাণঘাতী বা মারাত্মক সেটি না, এখনো প্রমাণ সেটি পাওয়া কখনোই যায়নি। না, এটি যেটি বলা কখনোই হচ্ছে। আপনার এই ধরনের একদম যে কোভিড আসার পরে যে ধরনের একটা আতঙ্ক, এটা নতুন কোনো এই ধরনের বড় ধরনের আতঙ্ক নয়। এটি এই ভাইরাসের জীবন প্রক্রিয়ায়, মানে যেহেতু এটা লাইভ না, এইটির যে আপনার ট্রান্সমিশন প্রক্রিয়ায় একজনের কাছ থেকে একজন ছড়াচ্ছে, এটি খুবই স্বাভাবিক তবে ব্যাপার। তাহলে কি আপনার কথা মতে আমরা এটাই বলতে পারি যে মোটা দাগে যে এই যে নতুন ভ্যারিয়েন্ট, এটি আসাটাই স্বাভাবিক এবং খুবই আরো অন্যান্য স্বাভাবিক। অনেক ভ্যারিয়েন্টও আসবে খুবই করোনা স্বাভাবিক। ভাইরাসের? হয়তোবা বাংলাদেশেও চলে এসেছে, আমরা সিকোয়েন্সিংয়ে অতটা এক্সপার্ট না, অথবা মুহুর্মুহু সিকোয়েন্স করতে পারছি না। আমরা এশিয়াতে হয়তোবা কম করছি, তারা বেশি করছে, এই জন্য তাদের কাছে এটা প্রথমই সেপ্টেম্বরে অ্যালার্মিং হিসেবে তাহলে এক্ষেত্রে দেখা দিয়েছে। আমাদেরকে যে স্বাস্থ্যবিধি মেনে চলাটাই হচ্ছে একমাত্র কাজ। আপনাকে অবশ্যই আপনার স্বাস্থ্যবিধির প্রতি কঠোর হতে হবে। যেমন আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কঠোরতার কথা বলেছেন। জি। এই লেজিসলেশন মানে আপনার এই জরিমানা অথবা ধরেন ভীতি ভয় দেখিয়ে হলেও মানুষকে আপনার এই বিষয়ে অভ্যস্ত করে তোলা এবং এটি একটা রুলসের মধ্যে নিয়ে আসাটা আপনার খুব জরুরি। নয়তো এখন যে স্ট্রেনটা আসে, যেটি আপনার স্প্রেড করতে পারে বেশি, সেটি হয়তো বা ডেথও করতে পারবে বেশি আগের চেয়ে, নট লাইক যে ডাবল অর ট্রিপল, আগের চেয়ে একটু হয়তো বা একটু বাড়বে। এটাকেও প্রিভেন্ট করতে গেলে আমাকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সেই সাথে আপনি জেনে খুশি হবেন যে আমরা সরকার কিন্তু আপনার বিদেশগামীদের শুধু টেস্ট করছে না, রিসেন্টলি আপনার বিদেশ ফেরত যারা, আমরা যেহেতু সরকারি ল্যাবে কাজ করি, আমাদের কাছে অলরেডি ইনফরমেশনটা এসেছে যে বিদেশ থেকে যারা ফেরত তাদেরকেও তোমাদের টেস্ট করতে হবে। কিন্তু এরকমও তো ঘটনা ঘটেছে ডাক্তার মোহাম্মদ জামাল উদ্দিন, সেটি হচ্ছে যে কয়েকটি ফ্লাইট কয়েকটি দেশ থেকে এসেছে এবং সেই এয়ারলাইন্সগুলো কোভিড-19 টেস্টের সনদ না নিয়েই যাত্রী উঠিয়ে বাংলাদেশে নিয়ে এসেছে।
এবং তখন বড়জোর তাদেরকে জরিমানাই করতে পেরেছে। তো এই অবস্থা কিভাবে আসলে হবে? এই সেক্টরটা যেভাবে মুখ থুবড়ে পড়েছে, এটাকে আপনার আসলে হঠাৎ করে কোনো একটা গুঞ্জনে অথবা কোনো একটা আতঙ্কে আবার যেন ধ্বংস মুখে না পড়ে যায়, সেক্ষেত্রে সবারই একটা দায়িত্ববোধ আছে। যারা পাঠিয়েছেন তারা যদি জিনিসটা সাইন্টিফিক্যালি না চিন্তা করেন, আমি তো সাইন্টিফিক্যালি চিন্তা করতে পারি, আমি কেন করছি না, এটা হচ্ছে আমার প্রশ্ন। তারা পাঠিয়ে দিয়েছে, ভালো কথা। অলরেডি যেহেতু এই ধরনের একটা নির্দেশনা চলে আসছে, খুব দ্রুতই এটার ব্যবস্থাপনা ইনশাল্লাহ হবে। নয়তো এটাকে লিমিট করা যদি কঠিন হয়ে যায়, তখন সাপে বর হবে আর কি। জিনিসটা আপনার হয়তোবা আমার মরার উপর খাড়া গা যেটা বলা হয়, হ্যাঁ, আমাদের এমনিতেই আমরা কোভিডের ভারে আক্রান্ত, এইটার আরেকটা স্ট্রেনের ভারে যদি আবার বেশি পরিমাণ সংক্রমিত হয়, একটু আগে এক বক্তা বলছিলেন যে আমরা যারা হসপিটালে আছে আমাদের এই লোডটা নিতে হবে। মানে যদি মৃত্যু না হয়, এই সংক্রমণের পর যে হসপিটালাইজেশন, এটাও কিন্তু একটা বড় ধরনের লোড, মানে স্বাস্থ্য উপর একটি অবশ্যই একটি থ্রেট। আবার আসবো ডাক্তার মোহাম্মদ জামাল উদ্দিন। একটু যেতে চাই, আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন পর্তুগাল থেকে পর্তুগাল প্রবাসী সাংবাদিক আনোয়ার ফাহিম। আনোয়ার ফাহিম, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ আওয়ার এক্সট্রায়। পর্তুগালে আসলে কি অবস্থা? আপনি নিশ্চয়ই শুনছিলেন আমাদের আলোচনা। সার্বিকভাবে পর্তুগালের করোনা পরিস্থিতি কি? সেখানে বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা কেমন আছেন? আমাদেরকে একটু জানাবেন। জি, আপনাকে শুভেচ্ছা রইল। আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ। করুণাময় বিশ্বে আসলেও আমরা সবাই বেঁচে আছি, এটাই অনেক কিছু আমি মনে করি। আর করুণাময় বিশ্বে করোনার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে প্রবাসী যারা আছেন, তারা যে দেশে হন, এটা ইউরোপে হন বা ইউরোপ ছাড়া, ইউরোপ, আমেরিকা, কানাডা বা মধ্যপ্রাচ্যে, মালয়েশিয়া বা অন্যান্য দেশে যারা আছে, সবচেয়ে বেশি প্রভাবিত তারা। প্রভাবিত বলছি করোনার দ্বারা যদি সবচেয়ে বেশি আক্রান্ত হন, তাহলে তারা। তো এটার মতো করে অন্যান্য সব প্রবাসীর মতো করে পর্তুগালেও যারা আছে, অবশ্যই আমাদের বাংলাদেশি যে ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, যারা এখানে আছেন, হ্যাঁ, তারা অনেকভাবেই ক্ষতিগ্রস্ত। যারা কর্মের আশায়, যারা ওয়ার্ক পারমিট নিয়ে এখানে আছেন, এখানে অনেকদিন ধরে থাকছেন, যারা ব্যবসা করছেন, তারা সবাই কোনো না কোনো ভাবে ক্ষতিগ্রস্ত। মানে আমি এটা বলতে পারি যে তারা অতটা ভালো নাই আগে যারা ছিলেন। 2020 সালটা শুরু হয়েছে, মার্চ থেকে এটার প্রভাব পড়া শুরু করেছে এবং শেষের দিকে এখন এটা মানে একটা এমন পর্যায়ে চলে গেছে। আমরা কথা বলি, আমরা যারা আছেন এখানে লিসবনে অনেকেই পাওয়া যায়। লিসবন মানে ক্যাপিটাল, পর্তুগালের ক্যাপিটাল, এখানে অনেকে পাওয়া যায়। এখানে সবচেয়ে বড় একটা প্রভাব পড়েছে, আমি যেটা বলতে পারি, এখানে এখন অনেক ঘর ফাঁকা হয়ে গেছে। মানে এটা আমার বলার কারণ হচ্ছে এই কারণে যে তারা অনেকেই পর্তুগালের বিভিন্ন এলাকা চলে গেছেন, কাজের আশায় চলে গেছেন। এখানে এগ্রিকালচার ফিল্ড আছে, অনেক জায়গা আছে, অনেক ফ্যাক্টরি আছে, কিন্তু সব করোনার জন্য কাজ আগে যেরকম পাওয়া যেত, ধরেন এর আগের বছরগুলোতে যেরকম কাজ পাওয়া যেত, এখন ওই কাজের সংখ্যাটা নাই। বেশিরভাগ রেস্টুরেন্ট এখন বন্ধ, থমথমে অবস্থা। তার মধ্যে বর্তমান পরিস্থিতি যেটা আজকের বলতে পারি, ক্রিসমাস এসেছে আজকে। প্রধানমন্ত্রী, পর্তুগালের প্রধানমন্ত্রী, উনি একটা মানে উনি বলেছেন যে কোনোভাবেই উদযাপন করা যাবে। মানে আমরা যা দেখতে পাচ্ছি যে করুণাময় পরিস্থিতিতে অন্যান্য দেশের সবাই, সারা বিশ্বের সবাই যেরকম ভাবে আমাদের প্রবাসী ভাইরা, আমাদের বাঙালি ভাই বোনেরা ঠিক সেইভাবে আক্রান্ত। জি আনোয়ার ফাহিম, একটা বিষয় একটু জানতে চাই, যদি দুই কথায় আমাদেরকে একটু বলেন। সেটি হচ্ছে যে পর্তুগাল সরকার করোনাকে আপনার মতে কতটুকু সুসংগঠিতভাবে সামাল দিচ্ছেন বা দিয়েছেন এখন পর্যন্ত? আমি মনে করি যে পর্তুগাল সরকার অন্যান্য অনেকগুলা দেশের তুলনায় যথেষ্ট সুসংগঠিত ভাবে কোভিডকে মোকাবেলা করছে, যথেষ্ট সুসংগঠিত ভাবে। সবসময় যখনই দেখা যাচ্ছে যে আক্রান্তের সংখ্যা বেড়ে যায়, তখনই বিভিন্ন ধরনের ডিক্লারেশন দেওয়া হচ্ছে, ডিক্লেয়ার করা হচ্ছে যে, যেমন বর্তমানে আমি লিসবনে অবস্থান করছি, লিসবন সহ অনেকগুলা
যতগুলা মিউনিসিপ্যালিটি আছে সবগুলা জায়গায় কিন্তু লকডাউন চলছে। লকডাউনটা হচ্ছে এইরকম, আপনার যে সরকারি যে ছুটির দিন থাকে, ইউরোপের সরকারি ছুটির দিন থাকে শনি এবং রবিবার। শনি এবং রবিবারে দেখা যাচ্ছে কি একটার পর থেকে কোনো ধরনের আপনার রেস্টুরেন্ট খোলা থাকতে পারবে না, কোনো ধরনের আপনার 200 ফুটের উপরে যেসব দোকান আছে কোনো দোকান খোলা থাকবে না। জি মানে মূলত জি আনোয়ার এটা সাহেব, করা আমরা হচ্ছে বুঝতে পেরেছি যে যথেষ্ট বিধি নিষেধ আরোপ করেছে পর্তুগাল সরকার। আপনার কাছে আবারও যাব, বেশ কিছু বিষয় রয়েছে, আপনি সংযুক্ত থাকুন আমাদের সঙ্গে। আমরা কথা বলছিলাম পর্তুগাল প্রবাসী সাংবাদিক আনোয়ার ফাহিমের সঙ্গে। বাংলাদেশের টিকার যে বিতরণ কিভাবে হবে এ নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু উঠেছে এবং উঠছে, সেসব বিষয় আমরা একটু জানতে চাই। আমাদের সঙ্গে থাকবেন। আবারও স্বাগত বিরতির পরে ইস্পানি নিউজ আওয়ার এক্সট্রায়। আমাদের আজকের বিষয় হচ্ছে নতুন রূপে করোনা। বিশেষ করে আপনার যারা এইমাত্র আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আপনাদেরকে জানাতে চাই, পুরো ইউরোপ থেকে কিন্তু ঠিক এই মুহূর্তে বিচ্ছিন্ন যুক্তরাজ্য। বিশেষ করে যুক্তরাজ্যে নতুন ধরনের বা করোনার নতুন রূপ বা নতুন স্ট্রেইন যেটি পাওয়া গেছে, এবং এজন্য কিন্তু ইউরোপের সহ পার্শ্ববর্তী ভারত সহ আরও অন্যান্য দেশ যুক্তরাজ্যের সঙ্গে সমস্ত বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। এবং WHO বলছে যে শুধুমাত্র কিন্তু যুক্তরাজ্যে না, নেদারল্যান্ডস, ডেনমার্ক এবং অস্ট্রেলিয়াতেও নাকি করোনার এই নতুন ধরন বা স্ট্রেইন যেটি পাওয়া গেছে। এই অবস্থায় এখন আসলে অনেকে প্রশ্ন তুলছেন যে করোনার যে টিকা তা সেটি বা কতটুকু কার্যকর হবে, বা টিকার সর্বশেষ অবস্থা কি। আপনারা নিশ্চয়ই জানেন যে শুধু যুক্তরাজ্য না, অনেক দেশেই কিন্তু করোনার টিকা দেওয়া শুরু হয়ে গেছে। সৌদি আরবেও করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। এবং এই টিকা নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই ঠিক এই মুহূর্তে। আমরা ঠিক এই মুহূর্তে একটু যুক্ত হতে চাই রশিদি মাহবুবের সঙ্গে। রশিদি মাহবুব, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। এই যে সার্বিক পরিস্থিতিতে এখন আপনি তো নিশ্চয়ই জানেন যে যুক্তরাজ্যে যেটি ফাইজার এবং বায়োএনটেকের যে টিকা দেওয়া শুরু হয়েছে এবং মডার্নার টিকার অনুমোদন দেওয়া শুরু হয়ে গেছে, পৃথিবীর বেশ কয়েকটি দেশে টিকা দেওয়া শুরু হয়েছে। এই টিকার বিষয়গুলো আসলে সার্বিক পরিস্থিতিতে কতটুকু আশাব্যঞ্জক? এর মধ্যে অনেকগুলো ইন বিটুইন অনেকগুলো শব্দ আছে। প্রথম হচ্ছে টিকা, বর্তমানে 4টা টিকা বাজারে চলছে, মডার্না, ফাইজার, রাশিয়ার একটা যেটা স্পুটনিক, আর চায়নার একটা। এর মধ্যে বাংলাদেশের কথাটা হচ্ছে যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেই টিকাগুলোকে অ্যাপ্রুভ করবে বাংলাদেশ সেটাই নিবে, অন্য কোনোটা তারা নিবে না। আর যেটা বললেন অক্সফোর্ডের টিকাটা, এখন পর্যন্ত ব্রিটেনে এটার রেজিস্ট্রেশনটা হয়নি। ইন্ডিয়াতে রেজিস্ট্রেশন হবে, তারপর হয়তো আমাদের হবে। সুতরাং আমরা কবে থেকে এটা শুরু করতে পারবো, যদিও আমরা এক্সপেক্টেড ডেটগুলো সরকার বলছে, কিন্তু দ্যাটস নট দ্য ফাইনাল ডেট। এখন প্রশ্নটা হচ্ছে এই টিকায় আপনাদের কি দিবে। এই টিকার গতি প্রকৃতি কিন্তু আমরা এত কম জানি, এটা কিন্তু আমাদের একটা দুর্বলতা। কারণ এই টিকা যেটা বিভিন্ন জায়গায় পরিবর্তন করতেছে, হাফ ডোজ, ফুল ডোজ। তারপরে কথা হচ্ছে এটার অ্যান্টিবডি কতদিন সাস্টেইন করবে, সেটা তো সময় না গেলে বলতে পারবে না। আর ফাইজার আর মডার্নার যেই টিকাগুলো, সেগুলো বাংলাদেশে আনতে গেলে যে কোল্ড চেইনের বন্দোবস্ত করা, যেই তাপমাত্রায় রাখতে হবে, বাংলাদেশের সেই সুযোগ নাই। আমাদের একটাই সুযোগ আছে, যাই হোক সেই সুযোগ আমাদের নাই। একমাত্র আমাদেরটা হচ্ছে যেটা ফ্রিজে রাখা যায়, সেটা আমাদের এখানে ইপিআই সেক্টরে করা হয়। ইপিআই সেক্টরের জন্য আমাদের রিসেন্টলি যেই ভ্যাকসিনেশনটা হবে, এটার জন্য স্টক পাইলিং করে আমাদের যে স্টোরেজ ক্যাপাসিটি আছে সেটা ফিল আপ হয়ে গেছে। আমি যতটুকু শুনেছি, গভর্নমেন্ট আমার প্রাইভেট সেক্টরের সাথে এটা একটা চুক্তি করতে যাচ্ছে যে তাদের স্টোর ফ্যাসিলিটি যেগুলো আছে সেটাকে করা। থার্ড যেটা আসবে, এটা কোল্ড চেইন মেনটেন করে আমাদের উপজেলা লেভেলে আছে। কিন্তু মুশকিলটা হচ্ছে এটাকে যে আবার ওই যে জিনিসগুলোকে ডিসপোজ আপ করতে হবে, ভ্যাকসিন দিলেই হবে না, এটাকে আবার ডিসপোজার একটা অন্য জিনিসগুলো কিন্তু ডিসপোজাল নিয়ে এত চিন্তা করতে হয় নাই, কিন্তু এই ভ্যাকসিনের যে ওয়েস্ট প্রোডাক্ট যেটা আসবে সেটা কিন্তু একটা বড় সমস্যা। এখন কথা হচ্ছে বাংলাদেশ যেটা ম্যাক্সিমাম বলা হচ্ছে মাসে 50 লাখ পাইতে পারে,
এখন এই 50 লাখ যেটা আসবে এর প্রায়োরিটি কাকে দেবেন, এটা কিন্তু আমাদের এখনো ফয়সালা নাই। অনেকের সাথে অনেকের আছে, এবং এই জায়গাটা হচ্ছে সবচেয়ে দুরূহ কাজ, প্রায়োরিটিটা ফিক্স আপ করা। সেটা নিয়ে চেষ্টা চলছে এবং সেটা এক্সিকিউশন করার চেষ্টা করছে। সরকার কতগুলো কমিটি তৈরি করছে, সেই কমিটিগুলো ন্যাশনাল লেভেলে আছে, ডিস্ট্রিক্ট লেভেলে আছে, উপজেলা লেভেলে আছে। সেখানে প্রশাসক যারা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে দায়িত্ব দিয়ে দিয়েছে, তাকে সেক্রেটারি করছে ওখানকার স্বাস্থ্য যে আছে তাকে। কিন্তু আমাদের এখানে কিন্তু ইপিআই এবং আদার যে কাজগুলো এটা কিন্তু স্বাস্থ্য প্রশাসকরাই করে, সিভিল প্রশাসন করে না। এখানে কনফ্লিক্ট হবে কিনা আমি জানি না। তো এগুলো নিয়ে কিন্তু আমাদের অনেক জিনিস ব্যাপার আছে যে সেগুলো কিভাবে হবে এখনো এগুলো ফিক্স আপ হয়নি। প্রায়োরিটি কোনো কোনো সময় শুনছিলাম 60-এর ঊর্ধ্বকে দিবে আগে, এখন শুনতেছি 75-এর ঊর্ধ্ব। তারা যারা নিবে না তাদেরকে আমরা জোর করে দেব কি দিব না, এই প্রশ্নগুলো আসছে। তা আমি মনে করি যে করোনার প্রস্তুতির প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু কোনো ফাইনাল প্রক্রিয়া এখনো হয়নি। এর সাথে আরেকটা প্রশ্ন যেটা এর সাথে যুক্ত হচ্ছে, প্রাইভেট সেক্টরে এটা অনুমোদন দেবে কি দেবে না। প্রাইভেট সেক্টরে আমাদের অভিজ্ঞতাটা খুব ভালো না, ওখানে দুর্বৃত্তায়নের একটা প্রশ্ন থাকে, এফেক্টিভ ড্রাগ আসবে কিনা সেটা আমরা জানি না। এবং এই জায়গাতে যদি প্রাইভেট সেক্টরকে দিতে হয়, এটা কিভাবে সরকারি কন্ট্রোলে রেখে এটা যথাযথভাবে দিতে পারে তার একটা জানা দরকার। কারণ দামটা বেশি না, দামের চেয়ে যেটা বড় হচ্ছে যে করোনা ভ্যাকসিন এখন সংগ্রহ করা, এটা একটা দুরূহতম কাজ। থার্ডলি আবার এটা নিয়ে একটা কথা হয়েছিল যে আমাদের সক্ষমতা আছে কিনা যে আমরা এটা রিফিলিং বা বটলিং করতে পারি। সেই বটলিং করতে পারলে আমাদের কেউ ম্যাটেরিয়ালসটা দিবে কিনা, এগুলো কিন্তু কোনোটাই এখনো ফয়সালা হয়নি। খালি একটাই ফয়সালা হয়ে আছে, ওই সিরাম ইনস্টিটিউটের সাথে 3 কোটি ভ্যাকসিন দেওয়ার কথা, সেখানে আমি 1.5 কোটি লোককে দিতে পারবো। সুতরাং তারপরে যে প্রশ্নটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ঘুরে ফিরে আসছে যে এটার ইমিউনিটি কত দিনের। আমরা যেটা জানি যে আমার ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের ইমিউনিটি 1 বছরের বেশি থাকে না, নিউমোনিয়া 5 বছরের বেশি থাকে না। তো এখন এইগুলো কিন্তু আমাদের জানা নাই, সবকিছুই কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এবং সেখানে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আপনি যদি স্বাস্থ্যবিধি মেনে চলেন তাহলে ইউ আর মোর প্রোটেক্টেড দেন এনিথিং এলস। জি, অসংখ্য ধন্যবাদ জনাব রশিদী মাহবুব। আপনার কাছে আবারও যাব, আমি একটু যেতে চাই ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাহ জাকারিয়া। আপনি নিশ্চয়ই শুনছিলেন এই যে টিকার ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জনাব রশিদী মাহবুব বলছিলেন। আমরা যতটুকু জানি ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাহ জাকারিয়া, আপনিও এই ফাইজার এবং বায়োএনটেকের টিকার প্রথম ডোজটি আপনি নিজে নিয়েছেন, এবং এই যে বিষয়গুলো সে জনাব রশিদী মাহবুব বলছিলেন সেই বিষয়গুলোতে আসবো। তবে একটু জানতে চাই, সেটি হচ্ছে যে খুব সাধারণ প্রশ্ন, যে আমরা তো কয়েকদিন আগেও ভাবছিলাম যে টিকা আসছে, একটা আশার খবর, এবং হয়তো পরিস্থিতি আস্তে আস্তে ভালোর দিকে যাবে। কিন্তু এখন এই যে করোনার নতুন যে স্ট্রেইন, এই স্ট্রেইনে এই টিকা কতটুকু কার্যকর হবে সেই বিষয়ে তো বিভিন্ন প্রশ্ন বা উদ্বেগ তৈরি হয়েছে। কিভাবে দেখছেন এই বিষয়টিকে? ধন্যবাদ। টিকা কাজ করবে কিনা একটি প্রশ্ন, আরেকটা প্রশ্ন হচ্ছে যে টিকা কিভাবে যুক্তরাজ্যে দেয়া হচ্ছে বা ডিস্ট্রিবিউট করা হচ্ছে। একটু আগে প্রফেসর মাহবুব বলছিলেন যে বাংলাদেশের প্রেক্ষাপটটা ভিন্ন, এখানে যেভাবে আমরা টিকাদান কর্মসূচি নিয়ে আগাবো, বিভিন্ন বিষয় নিয়ে যে পরিকল্পনার বিষয় সেটি ভিন্ন। তবে যুক্তরাজ্যে সরকার বিভিন্ন টিকা যারা তৈরি করেছেন তাদের সাথে করেছেন বা চুক্তি করেছেন যে যদি টিকাটা সফল হয়, অ্যাপ্রুভ হয়, আসলে এখানে অ্যাপ্রুভাল প্রসেস হচ্ছে একটা যারা রেগুলেটরি বডি থাকে প্রতিটা দেশেরই আছে, আছে আমাদের এখানে MHRA আছে, ইউরোপে একটা আছে। তো তারা রেগুলেটরি বডি কিন্তু সরকারের থেকে ভিন্ন, তারা এটা পরীক্ষা নিরীক্ষা করে যেটা সেফটি আছে, সেফ কিনা অথবা এটা কার্যকরী কিনা, তখন তারা অ্যাপ্রুভালটা দেন। তো আপনি জানবেন যে ফাইজার বায়োনটেকের যে টিকাটা, সেটা যদিও ফাইজার আমেরিকার কোম্পানি, বায়োনটেক জার্মানির প্রতিষ্ঠান, আর টিকাটা তৈরি হয়েছে বেলজিয়ামে, আর যুক্তরাজ্যে সেটাকে আগে ভাগে অ্যাপ্রুভাল দিয়েছে এবং এখানে বিতরণ শুরু হয়েছে। এখানে এই যাবৎকালে প্রায় 1.5 লক্ষর উপরে টিকা দেয়া হয়ে গেছে অলরেডি। এখানে একটি নির্দিষ্ট
ক্রম অনুসারে সেই টিকাটি দেওয়া হচ্ছে, অর্থাৎ যাদের বয়স 80 বছরের উপরে এবং স্বাস্থ্যকর্মী তাদেরকে প্রথম দেওয়া হচ্ছে। এখানে কিন্তু যারা অন্যান্য সেক্টরে বা অন্যান্য ক্যাডারের মানুষ তাদেরকে যে প্রায়োরিটি দেওয়া হবে এমনটা না, বা আপনার যদি অন্যান্য বিষয় থাকে যে আপনি সেখানে ইনফ্লুয়েন্স করার অ্যাবিলিটি নাই কারো, তো এখানে আসলে ওইভাবেই দেওয়া হচ্ছে। তো বাংলাদেশের জন্য কি হবে না হবে সেটা আমাদের দেশে যারা নীতি নির্ধারণীতে থাকবেন তারা ব্যবস্থা করবেন আশা করি। আরেকটা বিষয় যেটা এখানে মডার্না ভ্যাকসিনও এখানেও বরাদ্দ দেওয়া আছে, কিন্তু সমস্যা হচ্ছে মডার্না যে প্রোডাকশনে যাচ্ছে তাদের প্রোডাকশন ফ্যাসিলিটি এত বড় না, যার ফলে এটা নতুন কোম্পানি, তারা আমেরিকাতে প্রথম বিতরণের কাজ শুরু হয়েছে। মডার্না ভ্যাকসিন ইউকেতে এখনো আসেনি। আর একটা তফাৎ হচ্ছে ফাইজারের সাথে মডার্নার হচ্ছে যে মডার্না ভ্যাকসিন গুলো নর্মাল রেফ্রিজারেটরে রাখতে পারবেন, 2 থেকে 8 ডিগ্রির মধ্যে সেখানে রাখা যাবে। আর আরেকটা যে ভ্যাকসিনের কথা, এখন এই দুটো ভ্যাকসিন হচ্ছে অ্যাপ্রুভ হচ্ছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে। চায়নাতে এবং রাশিয়াতে অনেকগুলা ভ্যাকসিন লিমিটেড ইউজ হচ্ছে এবং বিভিন্ন দেশে রপ্তানি করা হয়েছে। আপনি জানেন যে রাশিয়ার যে ভ্যাকসিন স্পুটনিক, যেটার আগের নাম দিয়েছিল গ্যামালিয়া বা জামালিয়া, সেই ভ্যাকসিনটা সিমিলার টেকনোলজি যেটা অক্সফোর্ডের ভ্যাকসিন ব্যবহার করেছে অ্যাডিনোভাইরাসের মাধ্যমে। তো তাদের এই ভ্যাকসিনটা এইখানে জয়েন্ট ভেঞ্চারে অক্সফোর্ডের সাথে তারা একটা ট্রায়াল করবে এরকম শোনা যাচ্ছে। এই জন্য করবে যে অক্সফোর্ডের ভ্যাকসিনটা প্রথম যে ট্রায়াল যেটা যেভাবে শুরু হয়েছিল চিম্পাঞ্জি বা শিবপাঞ্জি বাংলাদেশে যেভাবে বলে, সেটার ভেক্টর ব্যবহার করেছিল। আর ওখানে রাশিয়া তেমন ভাবে একই রকম ভাবে অ্যাডিনোভাইরাস ব্যবহার করেছিল। তো জয়েন্ট ভেঞ্চার একটা ট্রায়াল হওয়ার কথা রয়েছে। তো এখন পর্যন্ত অক্সফোর্ডের ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে কিছু প্রশ্ন দেখা দিয়েছে, যার ফলে এখানে ট্রায়ালের চুলচেরা বিশ্লেষণ চলছে এবং বিভিন্ন দেশে যে ট্রায়াল হয়েছিল, যেমন ব্রাজিলে হয়েছিল, সাউথ আফ্রিকাতে হয়েছিল এবং ব্রিটেনে হয়েছিল, তাদের তথ্যপত্র রেগুলেটরি বডি দেখছে। দেখার পর যদি সেটা মনোভূত হয়, যদি মনে করা হয় যে না সেটা আসলে কাজ করবে, তাহলে অ্যাপ্রুভাল দিবে। একটা ভালো কথা এখানে বলে নেওয়া দরকার, ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাহ জাকারিয়া, যে একটা বিষয় একটু আসলে জানতে চাই, একদম এক কথা যদি একটু আমাদেরকে বলতেন, সেটি হচ্ছে যে করোনার এই যে নতুন স্ট্রেইন, এই স্ট্রেইনের বিরুদ্ধে এই যে ফাইজার বায়োএনটেকের মডার্নার বা অন্যান্য যে টিকা, সেগুলো আসলে কতটুকু কার্যকর হবে বলে গবেষকরা বলছেন? এই প্রশ্নটি করা হয়েছিল যারা বিজ্ঞানী যারা কাজ করছেন এই টিকা নিয়ে, তাদের মুখ থেকে যেটুকু শোনা, তারা বলছেন যে এখন পর্যন্ত যেহেতু ফাইজার এবং বায়োনটেকের যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিন 2 ধরনের ইমিউনিটি করে, একটা হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে, টি সেল তৈরি করে, এবং তারা আসলে কৃত্রিম ভাবে শরীরের মধ্যে এমন একটা ইনস্ট্রাকশন দেয়, মানে একটা মেসেঞ্জার আরএনএ ইনস্ট্রাকশন দেওয়া হয়, যাতে করে শরীর বুঝতে পারে যে এই ভাইরাসে যে প্রোটিন রয়েছে সেটি যেন শরীর তৈরি করে। তারা বলছেন যে কোন ধরনের এখন পর্যন্ত যতটুকু মিউটেশন হয়েছে, অর্থাৎ যতটুকু ভেরিয়েশন হয়েছে, তাতে করে টিকার যে কার্যকারিতা সেখানে খুব একটা প্রভাব ফেলবে না আজ পর্যন্ত বলছেন। কিন্তু ভবিষ্যতে কতটুকু মিউটেট করবে, কতটুকু চেঞ্জ হবে এবং কতটা টিকার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে ভাইরাস, সেটা আমরা এখনো জানি না। জি, অসংখ্য ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাহ জাকারিয়া। আবারও আসবো আপনার কাছে, একটু যেতে চাই ডাক্তার আহমেদ হোসেন আপনার কাছে। কিছুক্ষণ আগে রশিদ আহমদ কিন্তু বলছিলেন, ডাক্তার আহমেদ হোসেন, বেশ কিছু বিষয়, বিশেষ করে আমাদের দেশে যখন টিকা পাওয়া যাবে, প্রায়োরিটি কাকে দেয়া হবে, এবং টিকার প্রস্তুতি শুরু হয়েছে কিন্তু ফাইনাল প্রক্রিয়া এখনো শুরু হয়নি, এবং টিকার যে প্রাইভেট সেক্টরের দুর্বৃত্তায়নের একটি প্রশ্নের ব্যাপারেও বলছিলেন। কিভাবে দেখছেন এই বিষয়গুলোকে ডাক্তার আহমেদ হোসেন? ধন্যবাদ আপনাকে। আসলে ডক্টর রশিদ মাহবুব উনি খুব সুন্দরভাবে কথাগুলো বলেছেন। একদম পুরো প্রক্রিয়াটা যেভাবে আমাদের আসলে চলা উচিত সেভাবেই আর কি উনি খুব ভালোভাবে এক্সপ্লেইন করেছেন। তো সত্যি কথা বলতে কি, আমাদের এখনো টিকা পেতে দেরি আছে। যেহেতু আমরা আশা করছি যে যে অক্সফোর্ডের যে ভ্যাকসিনটা, অক্সফোর্ড এবং অ্যাস্ট্রাজেনেকার মানে সুইডেনের মিলে যে ভ্যাকসিনটা তৈরি করেছে, সেখান থেকে আমাদের সিরাম ইনস্টিটিউটের সাথে তাদের কন্ট্যাক্ট। সো আমরা আশা করছি সেখান থেকে আমরা ভ্যাকসিনটা পাবো। আরেকটা ভ্যাকসিন আছে ইন্ডিয়ারই ভ্যাকসিন, ভারত বায়োটেকের যে ভ্যাকসিন, সেটা হচ্ছে এমআইটির সাথে করে তারা তৈরি করছে। ওইখান থেকে আমাদের কিছু পাওয়ার, তারা বলেছে যে তারা হচ্ছে প্রতি মাসে 65 মিলিয়ন ভ্যাকসিন তারা তৈরি করতে পারবে। সো আমরা ওখান থেকে আশা করছি যে ভ্যাকসিনটা পাবো। আমরা আসলে ফাইজার বায়োনটেক ওইভাবে ওদের কথা আমরা এখনো পর্যন্ত কারো সরকারের পক্ষ থেকে শুনিনি যে আমরা ওই ধরনের ভ্যাকসিন আমরা বাংলাদেশের মধ্যে নিয়ে আসব, এবং আমরা কারণ আমাদের সেটা ফিজিবলও না, সেই কথাটাও খুব সুন্দরভাবে ডক্টর রশিদ মাহবুব
উনি খুব ভালোভাবে এক্সপ্লেন করেছেন, কারণ এটার স্টোরেজ কোল্ড যে স্টোরেজ সিস্টেমটা সেটা আমাদের মানে ফিজিবিলিটিটা আমাদের নেই। তো এখন যেটা আমাদের জন্য আম, যে ডিস্ট্রিবিউশন করাটা হচ্ছে ওয়ান অফ দ্য চ্যালেঞ্জ। এটা হচ্ছে ডেফিনেটলি, কারণ আমাদের প্রচুর মানুষ, আমাদেরকে অ্যাটলিস্ট আমাদের একটা ওয়াল যদি তৈরি করতে হয় এই কোভিড ইনফেকশনের এগেইনস্টে, তাহলে অ্যাটলিস্ট 10 কোটি মানুষকে একটা খুব স্বল্প সময়ের মধ্যে ভ্যাকসিনটা প্রয়োগ করতে হবে। আর তাহলে আমরা একটা ওয়ালটা তৈরি করতে পারবো যাতে করে এটা স্প্রেড না করে, কারণ এটা আসলে ভ্যাকসিন, এই রোগটা করোনা ভাইরাসের যেটা এসেছে সেটা সম্পূর্ণভাবে নির্মূল করাটা খুবই জি, ইম্পসিবল একটা ডাক্তার ব্যাপার। আহমদ হোসেন, এটা একটা বিষয় একটু জানতে চাই। টিকা বিতরণের যে পরিকল্পনা, সেই পরিকল্পনার যে খবর পত্রপত্রিকা গণমাধ্যমে আপনি নিশ্চয়ই জানেন যে খসড়া পরিকল্পনা অনুযায়ী মোট 4টি পর্যায়ে বাংলাদেশের 80% মানুষকে টিকা দেয়া হবে বলে যেটি পরিকল্পনা করা হয়েছে, এবং যেটি বলা হচ্ছে যে করোনা ভাইরাসের টিকা নিতে হলে জন্ম সনদ দিয়ে অনলাইনে নিবন্ধন করতে হবে, এবং সেক্ষেত্রে সেই নিবন্ধনের ক্ষেত্রেও বয়স ও পেশা ভেদে অগ্রাধিকারের তালিকা তৈরি করা হবে, যেটি আইডিসিআর থেকে জানানো হয়ে বলা হচ্ছে, এবং একটি জাতীয় পরিকল্পনা করা হয়েছে। আপনি কি মনে করছেন যে সঠিক পথেই টিকা বিতরণের পরিকল্পনা এগোচ্ছে? ধন্যবাদ। আসলে সবকিছু তো আপনি বললেন পরিকল্পনার মধ্যে, কারণ বাংলাদেশের আসলে আহ মানে একটা প্রপোজ করার জন্য একটা কমিটি আছে, তারপরে বাস্তবায়ন করার জন্য একটা কমিটি আছে, তারপরে যাই হচ্ছে কি প্রাইম মিনিস্টারের অফিসে, তারপরে গিয়ে একটা কমিটি, তারপরে হচ্ছে সবকিছু কিন্তু এখনো পর্যন্ত প্রপোজাল স্টেজে আছে। তারপর আলটিমেটলি কয়টা ফেজে আসলে কাজ করবে সেটা এখন পর্যন্ত কনফার্ম না। কারণ আমরা যতটুকু এখনো পর্যন্ত যেটা ফলো করে আসছি, আমরা বেসিক্যালি যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা বাংলাদেশ কিন্তু না নিজস্ব মডেল কিন্তু কখনো ফলো করছে না। বাংলাদেশ কিন্তু অন্য একটা দেশকে দেখে তারপরে তার নিজের মডেলটা তৈরি করছে। তো আমার কাছেও মনে হয় যে প্রপোজাল যেভাবে আসুক না কেন এই মুহূর্তে পর্যন্ত বাংলাদেশ কিন্তু আসলে এখনো পর্যন্ত পর্যবেক্ষণের মধ্যে রেখেছে, এবং এটা একদিক থেকে ভালো, আমি বলবো মন্দের ভালো, কারণ আমরা আসলে ভ্যাকসিনটা সম্পর্কে অনেক কিছু জানি না। তো আমাদের এই সময়টা আমরা যখন যতটুকু সময় আমরা নিব ততক্ষণ পর্যন্ত আমরা যদি নিজেরা আতঙ্কিত না হয় কেয়ারফুল থাকি, তো সেটা হচ্ছে সবচেয়ে ভালো ভ্যাকসিন জি, আমি বলবো। অসংখ্য এবং ধন্যবাদ তার ডাক্তার আহমেদ নেক্সট হোসেন। আমরা বুঝতে পেরেছি আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে, আতঙ্কিত না হয়ে। প্রিয় দর্শক, আমরা আছি ইস্পানি নিউজ আওয়ার এক্সট্রায়। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি আরো অন্যান্য বিষয় নিয়ে, সঙ্গে থাকবেন। নতুন রূপে করোনা। প্রিয় দর্শক, আমাদের আজকের ইস্পানি নিউজ আওয়ার এক্সট্রার বিষয় এ পর্যায়ে আবার আমরা একটু যুক্ত হতে চাই। ইউকে থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ন্যাশনাল হেলথ সার্ভিসের ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাহ জাকারিয়া। ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাহ জাকারিয়া, আপনার কাছে একেবারে শেষ প্রশ্ন, সেটি হচ্ছে যে ঠিক এই মুহূর্তে আসলে ইউকে সরকারের পরিকল্পনাই বা কি এমন নতুন ধরনের যেই করোনা নিয়ে, করোনা ভাইরাসের যে নতুন স্ট্রেন নিয়ে, আর আমাদের দেশের পরিপ্রেক্ষিতে আসলে আমাদেরকে এখন কি করা উচিত বলে মনে করেন? কোন কোন বিষয়গুলো নিয়ে আমাদের মাথায় রাখতে হবে বলে মনে করেন, খুব সংক্ষেপে? ধন্যবাদ। ব্রিটেন সরকার অবশ্যই এই যে নতুন স্ট্রেন নিয়ে খুবই চিন্তিত, এই কথা তো বলাই যাবে, কারণ চিন্তিত বলে এখানে কোবরা মিটিং হচ্ছে, অর্থাৎ এটা বিশেষ মিটিং, ক্যাবিনেট মিটিং হয়ে থাকে, যেখানে জাতীয় নিরাপত্তা বিষয়ক আলোচনা করা হয়। তো সেই ক্ষেত্রে ব্রিটেন অর্থনৈতিক ভাবেও বেশ চাপের মুখে। আপনারা জানবেন যে ব্রেক্সিট নিয়ে আলোচনা হচ্ছে, এবং কোভিড নিয়েও একটা বিরাট ধরনের সমস্যা দেখা দিয়েছে। তো ব্রিটেনের বাণিজ্য কেন্দ্র বলেন বা নার্ভ সেন্টার বলেন, লন্ডন এবং সাউথ ইস্টকে বলা হয় ইংল্যান্ডের। তো সেই এলাকায় যেহেতু এটা ছড়াচ্ছে, এটা একটা মানুষের জন্য বেশি সংখ্যক মানুষ এখানে বাস করেন, এটা একটা বিরাট ধরনের সমস্যা তৈরি করেছে। যেহেতু আননোন মানে অজানা রয়েছে যে আসলে এর মাত্রাটা কেমন হবে বা ভবিষ্যৎটা কেমন হবে, সেই অজানা থাকার ফলশ্রুতিতেই সংখ্যাটা বেশি, এটুকু বলা যেতে পারে। আর কিছু মতো ভূমিকা সরকার যেটা নিয়েছে, এখানে টিয়ার 3 3টা টিয়ার চালু করা হয়েছিল, টিয়ার 1 2 3। গতকালকে প্রধানমন্ত্রী বরিস জনসন এখানে টিয়ার 4 নামে একটা টিয়ার চালু করেছেন। এটা আসলে লকডাউন করার মতনই ব্যাপার। এখানে এসেনশিয়াল, নন এসেনশিয়াল যেসব সার্ভিস রয়েছে, যেমন দোকানপাট, বিপণী বিতান, রেস্টুরেন্ট, এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এখানে জিম বা মানুষের যে ক্রিসমাসের সময় যে একজনের সাথে আরেকজনের মেলামেশার যে ব্যাপার, যাওয়ার ঘরে যাওয়ার যে ব্যাপারটা ছিল, সেটিও 5 দিনের একটা রিল্যাক্সেশন দেওয়ার ব্যাপার আগে ছিল, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। বলা হয়েছে যে আর কেউ যেন একজন আরেকজনের বাসায় ভিজিট না করে, এমনকি টিয়ার 4 এলাকা থেকে টিয়ার 3-তে যেন কেউ না যায়, মানে দেশের ভিতরেই বর্ডার তৈরি করা হয়েছে। তো নিশ্চয়ই একটা আতঙ্কের ব্যাপার কিছুটা রয়েছে।
তবে আশ্বস্ত করছে জনগণকে এই বলে যে এখানে যদি স্বাস্থ্যবিধি যে সমস্ত আগে থেকে বলা হচ্ছে সেসব স্বাস্থ্যবিধি মেনে চলা হয়, তাহলে পরে এইটাকে প্রতিরোধ করা সম্ভব এবং সংক্রমণ ঠেকানো সম্ভব। আর বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশে যারা আছেন তারা ভালো বুঝবেন, যেহেতু রোগটা আসলে বন্দর দিয়ে যায়, অর্থাৎ বর্ডার দিয়ে যায়, স্থলবন্দর হতে পারে অথবা এয়ারপোর্ট হতে পারে, সে বন্দরগুলোতে যদি প্রতিরক্ষা করা যায়, অর্থাৎ যারা আসছেন তাদের যদি পরীক্ষা করা থাকে, এটা হয়তো পুরোপুরি 100% প্রতিরক্ষা হবে না, কিন্তু বেশ খানিকটা হবে। তারপর যারা বেরিয়ে যাচ্ছেন, মানে বন্দর দিয়ে ভিতরে যাচ্ছেন দেশের ভিতরে, তাদেরকে যদি 1 সপ্তাহ বা 10 দিন, এখানে 10 দিন করা হয়েছে, আগে 2 সপ্তাহ ছিল, 10 দিন পরে একটা টেস্ট আবার যদি করে থাকেন যে তাদের হলো কিনা, অর্থাৎ লেটেন্ট ফেজ যেটা থাকে, অনেক সময় তাদের সিমটম থাকে না, অ্যাসিম্পটোমেটিক থাকে, তাদের টেস্ট করে তাদেরকে পুরোপুরি আশ্বস্ত করা যাবে জনগণকে। সো এডিশনাল একটা পয়েন্ট বলা যেতে পারে, আমি মনে করি যদি পরীক্ষা খুব একটা ঝামেলা না হয়, বাংলাদেশে যদি পরীক্ষাটা করা যেতে পারে, সেকেন্ড পরীক্ষা যেটা দেশের ভিতরে যাওয়ার পরে 10 দিন আইসোলেশনে থাকে, তাহলে আরো বেশি মাত্রায় আমাদের দেশের জনগণকে প্রতিরক্ষা করা সম্ভব হবে। জি, অসংখ্য ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাহ জাকারিয়া আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এরপর যে একটু যেতে চাই ডাক্তার মোহাম্মদ জামাল উদ্দিন আপনার কাছে, একজন ভাইরোলজিস্ট হিসেবে আপনি নিশ্চয়ই আসলে শুনছিলেন কিছুক্ষণ আগে রশিদী মাহবুব বেশ কিছু উদ্বেগের কথা বলছিলেন যে আসলে এই যে করোনার টিকার ব্যাপারে যে আমরা কথা বলছি, এই টিকা কতটুকুই বা শরীরের মধ্যে অ্যান্টিবডি তৈরি করতে পারবে এবং এর ইমিউনিটি বা কতটুকু কার্যকর হবে, কতদিন দীর্ঘস্থায়ী হবে, আপনার কাছে সেই উত্তরগুলো জানতে চাই। আচ্ছা, ধন্যবাদ। এই ভাইরাসটি আপনার যে কতদিন ইমিউনিটি মানে প্রোটেকশন দেবে, এইটি আসলেও ধোঁয়াশা। এটি আবার একটু স্বাভাবিকও অনেকটা। কীরকম? ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন আপনার যেটা দেওয়া হয়, ভ্যাকসিনেশন হওয়ার পরে কিন্তু অনেকে ইনফেক্টেড হয়, মানে তাকে সে ফুল প্রোটেকশন পায় না। আবার আপনি দেখবেন যে এই শীতের সিজনে অনেকেই আপনার বারবার ফ্লুতে আক্রান্ত হচ্ছে, মানে একবার ফ্লুতে আক্রান্ত হলে কিন্তু সে প্রোটেক্টেড হয়ে যাওয়ার কথা, মানে তার বডিতে অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে, সে একেবারে কম করে হলেও 12 মাস অথবা 6 মাস একটা প্রোটেকশন পাবে, কিন্তু সে কিন্তু পাচ্ছে না। অতএব এখানে যে পিকচারটি ক্লিয়ার সেটি হচ্ছে ম্যান টু ম্যান এটা ভেরি করে। অতএব ভ্যাকসিন নিলে আপনার অনেকেই প্রোটেক্টেড হবে, অনেকেই প্রোটেক্টেড হবে না। এই জন্য ভ্যাকসিন তৈরি বন্ধ থাকবে সেটিও ঠিক না, এই জন্য ভ্যাকসিনটা দেওয়া হয়। আর ভ্যাকসিন জিনিসটা আসলে আপনার ইনফ্লুয়েঞ্জা যে ভ্যাকসিনটা করা হয়, এটি কিন্তু প্রিডিকশনের মাধ্যমে করা হয়। অ্যাকচুয়ালি একটা ইয়ারের শেষের দিকে যে স্ট্রেনগুলি আপনার বিচরণ থাকে, সেগুলিকে আপনার আইডেন্টিফাই করে সেগুলির উপর কী ধরনের চেঞ্জ আসতে পারে নেক্সট ইয়ারে, সেই ধরনের প্রিডিকশন করেই কিন্তু ভ্যাকসিনটা তৈরি করা হয়। তো এখন যে ভ্যাকসিনগুলি বাজারজাত হওয়ার জন্য প্রস্তুত বা চেষ্টা চলছে, এগুলি কিন্তু আপনার কী ধরনের চেঞ্জ, যেই চেঞ্জটা এখন বলা হচ্ছে যে একটা নতুন স্ট্রেন, এগুলি কিন্তু আপনার সায়েন্টিস্টদের মাথায় থাকে যে ওর কী কী চেঞ্জ একটা টাইম বিং আসতে পারে। তো সেই ধরনের চেঞ্জগুলি কল্পনা করে আপনার ভ্যাকসিনটা ম্যানুফ্যাকচার করা হয়। অতএব আপনার এখন যে ভ্যাকসিনটা, এটি কার্যকারিতা কিছুদিন আগেও যেরকম আমরা ভাবছিলাম, এখনও সেরকম ভাববো এবং সামনেও ঠিক সেরকমই ভাববো। এটি কার্যকারিতা 6 মাস হতে পারে, 3 মাস হতে পারে, 1 বছর হতে পারে, এবং এটি আপনার মানুষ টু মানুষ, মানে আপনার বিভিন্ন আপনার রেস টু রেস অথবা বিভিন্ন কান্ট্রিতে এক এক রকমের এটি ফলাফল দিতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের আসলে মানে খুব বেশি আশাবাদী, খুব বেশি আশাহত কোনোটাই হওয়া যাবে না। ভ্যাকসিন আসবে, ভ্যাকসিন আমরা হয়তো বা পাবো, কিন্তু ভ্যাকসিনের চাইতে যেটি শক্তিশালী সেটি হচ্ছে মাস্ক পরিধান করতে হবে। মাস্কটা পরিধান আসলে আমরা করছি না, আমাদের জন্য একটা বার্তা। এই যে চেঞ্জটা, এখন যে স্ট্রেনটা আসলো, আমাদের দেশের মানুষজন আপনার কিছুদিন আগেও যখন দেখলো যে অ্যাকচুয়ালি ইউরোপে এটি খুব ম্যাসাকার করছে, আমাদের দেশে তেমন কিছু করছে না, আমরা হুড়মুড় করে বেরিয়ে গেলাম, দোকানপাট সব খুলে ফেললো এবং আগের মতো। এবং আমার যেটা মনে হয় যে বাংলাদেশের যে চিত্রটি বিশ্বে কোথাও খুঁজে পাবেন না। তো যাই হোক, আমাদের মধ্যে একটা ওভার কনফিডেন্স চলে এসেছিল। তো এখন কিন্তু এটি আমাদের জন্য একটি মানে সতর্কবার্তা যে এটিরও কিন্তু চেঞ্জ আছে এবং সেটি এসেছে। এবং আপনি কিছুক্ষণ আগে কিন্তু বলছিলেন যে আমাদের দেশেও যে নতুন এই স্ট্রেনটি আসেনি, সেটাও তো আসলে বলা যাচ্ছে না। সেটি অবশ্যই এসেছে, এবং আপনার ভাইরাসের এটা প্রকৃতি, প্রত্যেকটা ভাইরাসই আপনার এটি যখন আপনার অনেক দিন পর্যন্ত স্থায়ী থাকে, মানে একটা ভেসেল বলতে আপনি ধরেন হিউম্যান বিং, হ্যাঁ, এটি অন্য কোনো প্রজাতিতে যায়নি, হিউম্যান বিংয়ে একজনের কাছ থেকে একজন ট্রান্সমিট হচ্ছে। এইটি যখন লম্বা একটা সময় থাকে, বিশেষত মহামারীতে, তো এইটির কিন্তু আপনার একটা চেঞ্জ আসে। তো বাংলাদেশে যে চেঞ্জগুলি এসেছে আমরা সেগুলি আপনার ক্যাচ করতে পারিনি, তাই বুঝতে পারছি না। জি, আবারও আসবো আপনার কাছে। একটু যেতে চাই পর্তুগাল প্রবাসী সাংবাদিক আনোয়ার ফাহিম আপনার কাছে। আনোয়ার ফাহিম, একটা বিষয় একটু জানতে চাই, এই যে করোনার টিকা নিয়ে পর্তুগাল সরকারের এখন কি চিন্তা ভাবনা এবং কতদূর অগ্রগতি, কিভাবে চিন্তা ভাবনা করা হচ্ছে? জি, আমি যদি বলি তাহলে বলবো গত 29শে নভেম্বর স্টেট কাউন্সিল অফ
লুইস মার্কেস মেন্ডিস, উনি একটা আমাদের যারা পর্তুগালে যারা আছে, পর্তুগালের সবার জন্য একটা শুভকর বিষয় বলেছেন, সেটা হচ্ছে টিকা। এখানে হচ্ছে সর্বমোট 2,20,00,000 টিকা পাওয়ার কথা এই দেশে সবার জন্য। এখন একটা প্রশ্ন আসে, প্রশ্নটা হচ্ছে এরকম, এই দেশের সর্বমোট জনসংখ্যা হচ্ছে 1 কোটি, প্রায় 1 কোটি। তো সবার উপর বিবেচনা করে হচ্ছে ডবল ডোজ বিবেচনা করে হচ্ছে 2 কোটি হয়, আরো 20 লাখ টিকা এক্সট্রা। তো এই টিকাগুলো আগানোর জন্য যেটা হচ্ছে পর্যবেক্ষণ হচ্ছে 5টা কোম্পানি উপরে, সেটার মধ্যে হচ্ছে আপনার ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা, জনসন এন্ড জনসন, কিউরভ্যাক, মডার্না। তো এখন এইগুলাতে হচ্ছে 3টা কোম্পানিকে এগিয়ে রাখা হয়েছে, তাদের মধ্যে হচ্ছে আপনার ফাইজার, মডার্না এবং অ্যাস্ট্রাজেনেকা। আর এখানে হচ্ছে সবচেয়ে বেশি টিকা নেওয়ার কথা হচ্ছে অ্যাস্ট্রাজেনেকা থেকে, মানে 69 লক্ষ। আর অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আমি একটু তথ্যটা দিয়ে দিই। জনসন এন্ড জনসন থেকে নেওয়ার কথা হচ্ছে 45 লাখ, কিউরভ্যাক থেকে 40 লাখ, আর হচ্ছে আপনার ফাইজার থেকে 45 লাখ, এবং সবচেয়ে কম টিকা নেওয়া হবে মডার্না থেকে, মানে 19 লাখ। জি, আনোয়ার ফাহিম, একটা বিষয় একটু জানতে চাই, আমাদের সময় একেবারে সংক্ষিপ্ত, একটা বিষয় একটু জানতে চাই, সেটি হচ্ছে যে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে পর্তুগালের রাজধানী লিসবন থেকে অনেক প্রবাসী বাংলাদেশি তারা পর্তুগালের অন্যান্য অঞ্চলে বা প্রত্যন্ত অঞ্চলে চলে যাচ্ছেন কাজের খোঁজে। এখন এখানে একটি প্রশ্ন, তাহলে পর্তুগালের রাজধানীর বাইরে কি করোনার প্রকোপ কি খুব একটা বেশি না, বা সেখানে কি কাজ এখন যথেষ্ট পরিমাণে অ্যাভেলেবল রয়েছে, তাই কি বিষয়টি? এখানে সবচেয়ে বিষয়টা হচ্ছে আর্থিক সংকট যখন আপনার রাজনীতি করোনার বিবেচনা করা হবে না। এখন অবশ্যই করোনা সংকট বা অন্যান্য অঞ্চলের দিক বিবেচনা করে না, সবাই তাদের জীবিকা এবং বেঁচে থাকার জন্য কাজের খোঁজেই বিভিন্ন অঞ্চলে চলে যাচ্ছে। এখানে এগ্রিকালচার কোম্পানিগুলো আছে, সবাই যার মতো সর্বোচ্চ চেষ্টা করে। আমরা বাঙালিরা সবাই কর্মঠ জাতি, এটা সবাই জানে। সবাই সর্বোচ্চ চেষ্টা দিয়ে সার্ভাইভ করার চেষ্টা করছে। জি, অসংখ্য ধন্যবাদ আনোয়ার ফাহিম আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা কথা বলছিলাম পর্তুগাল প্রবাসী সাংবাদিক আনোয়ার ফাহিমের সঙ্গে। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি অন্যান্য বিষয় নিয়ে। করোনার টিকা বাংলাদেশে বিতরণের যে ব্যবস্থা, তা নিয়ে একটু আলোচনা করতে চাই, সঙ্গে থাকবেন। নতুন রূপে করোনা, আবারও স্বাগত ইস্পানি নিউজ আওয়ার এক্সট্রায়। আমাদের আজকের এই বিষয় নিয়ে আমরা ঠিকই পর্যায়ে একটু যেতে চাই ডাক্তার আহমদ হোসেন আপনার কাছে। দুঃখিত, আমরা একটু রশিদি মাহবুবের কাছে যেতে চাই। জনাব রশিদি মাহবুব, কিছুক্ষণ আগে আপনি আসলে এই যে করোনার টিকা নিয়ে বেশ কিছু প্রশ্ন আপনি নিজেই তুলেছিলেন, একটু আপনার কাছে আপনার এই প্রশ্নগুলোর উত্তরে একটু জানতে চাই। আপনি বলছিলেন যে প্রাইভেট সেক্টরে দুর্বৃত্তায়নের একটি প্রশ্ন থাকে এবং ভ্যাকসিনের যে ম্যাটেরিয়ালস সেটি আসলে এখনই যে সংগ্রহ করার যে বিষয়টি, এগুলোর এই প্রাইভেট সেক্টরে যে দুর্বৃত্তায়ন যাতে না হয়, এজন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন? আমি সরকার না, আমার কাছে সব তথ্যপাত উত্থাপন নাই। প্রথম কথাটা হচ্ছে আমরা এগুলো বলি, এগুলো ঘটতে পারে এবং কি ভাবে হয় সেটা কিন্তু আমাদের দেশের যারা এই কাজগুলো করে জানা আছে। আমি ওই জায়গাগুলোতে সচেতন হওয়ার জন্য বলছি। কি হবে না হবে সেটা তো প্রেক্ষাপটে। আর একটা জিনিস আমাদেরকে সবাইকে মনে রাখতে হবে, একটা মহামারী আসছে, অতিমারি আসছে, এটা পৃথিবীকে ধ্বংস করে ফেলবে তা না। এটার যে ক্ষমতা দেখা গেছে, সাময়িক মানুষকে কষ্ট দিতে পারে, সাময়িক কিছু মানুষ মৃত্যুবরণ করবে, সেটা দুঃখিত আমরা সেজন্য, কিন্তু মানুষ এটা উইন ওভার করবে। আর ভাইরাসের স্ট্রেন পরিবর্তনটা এটা সবসময় হয়ে আসছে এবং এটা চলতেই থাকবে। তা আমাদের যেটা ধারণা যে সরকার নিশ্চয়ই এই বিষয়ে চেষ্টা করছে। এখন সরকারের যারা এই ব্যাপারটাতে, আমরা একটা জায়গায় মাঝে মাঝে বলি এটা কিন্তু বিজ্ঞান, সুতরাং বিজ্ঞানটাকে বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে যদি না দেখা হয় তাইলে আমাদের জন্য কষ্ট হবে। এবং জনগণকে বিজ্ঞান মনস্ক করে তাদের যে স্বাস্থ্য বিধিগুলো
আপনাকে মেনে চলতে হবে, জি, কারণ রশিদ জীবনটা বাবু, আপনার, জনাব রশিদ বাবু, আপনি একটা আপনাকে বিষয় একটু আপনার কাছ থেকে একটু জানতে চাই, সেটি হচ্ছে যে এখন শীতকাল চলছে, আগে থেকেই কিন্তু বলা হচ্ছিল যে শীতে করোনার প্রকোপ আরো বাড়বে এবং বেড়েছে। আমরা দেখছি তথ্য উপাত্ত দিয়ে এবং গত কয়েকদিনের যে পরিসংখ্যান দিয়ে, এটি একটি বিষয়। এর মধ্যে আবার করোনার নতুন স্ট্রেইন, তাহলে কি সামনের দিকে আমাদের দেশে করোনার পরিস্থিতি কোন দিকে যেতে পারে বলে মনে করছেন? না, আপনাকে তাহলে একটু বেসিক জিনিস বুঝতে হবে। করোনার যে ভাইরাসটা, সেটা কিন্তু এয়ারবোর্ন হয়, অথবা টাচ করলে, মানুষের সাথে টাচ অথবা বাতাসের ধূলিকণায় থাকে। আপনি জানেন শীতের দিনে আমাদের দেশে আপনি হিউমিডিটি কম থাকে, হিউমিডিটি কম থাকলে এটা বাতাসে কিন্তু অনেক বেশি সচল হয়। সুতরাং এই কারণে শীতের দিনে বাড়ে, অন্য কোনো কারণে নয়। কারণ শীতের দিনে যে ইনফ্লুয়েঞ্জাটা হয় তাও কিন্তু এই হিউমিডিটি লেস বলি, কারণ ভাইরাসগুলো সেখানে চলাফেরা করতে পারে। আমাদের এর থেকে আমরা যদি ইনফ্লুয়েঞ্জা থেকে মুক্তি পাইতে যা করি, এখানেও তাই করতে হবে। জি, আর সেই জায়গাতে আমার মনে হচ্ছে স্বাস্থ্যবিধিটি ইম্পর্টেন্ট, এবং আমি আশা করি বাঙালি একটা সাহসী জাতি, বাংলাদেশ সরকার তার রিসোর্সের সর্বোত্তম ব্যবহার করে এটাতে এদেশের জনগণকে সক্ষম ইয়ার থেকে প্রতিরোধ করবে, এই আশা আমাদের থাকবে। জি, এবং অসংখ্য ধন্যবাদ we hope জনাব that রশিদ মাহবুব, the best. অসংখ্য ধন্যবাদ। একটু ডাক্তার আহমেদ হোসেন আপনার কাছে যেতে চাই। করোনার টিকার বিতরণ নিয়ে বেশ কিছু প্রশ্ন কিন্তু উঠে এসেছে। জনাব রশিদ মাহবুব তো বলছিলেনই যে প্রাইভেট সেক্টরের দুর্বৃত্তায়নের বিষয়টি এবং যে করোনা ভ্যাকসিনের ম্যাটেরিয়ালস যে জোগাড় করা সেটির বিষয়টি, সেগুলো তো রয়েছে, কিন্তু অন্যদিকে আরেকটা বিষয় একটু আপনার কাছ থেকে একটু জানতে চাই, সেটি হচ্ছে যে করোনার টিকা প্রান্তিক পর্যায়ে পৌঁছানো যাবে কিনা আমাদের দেশে, তা নিয়েও কিন্তু একটি শঙ্কা তৈরি হয়েছে। আপনার কি মত? ধন্যবাদ। আসলে প্রান্তিক মানুষের কাছে পৌঁছানোটা হচ্ছে কি খুব ডিফিকাল্ট একটা ব্যাপার বাংলাদেশের পার্সপেক্টিভে। প্রথমত হচ্ছে আমাদের সচেতনতা তো খুবই অভাব, এবং বাংলাদেশে প্রান্তিক যে যারা জনগোষ্ঠী, স্পেশালি হচ্ছে আপনার রুট মানে রুরাল এরিয়াতে যারা থাকেন, তাদের তাদের হচ্ছে যে ভ্যাকসিনের যে অ্যাকসেপ্টেন্সটা, সেটাও কিন্তু আমরা এখনো পর্যন্ত জানি না যে আসলে, কিন্তু তার কারণ তাদের চলাফেরা এবং তাদের ইয়ে করা এইভাবে এর মধ্যে তারা ভ্যাকসিনটা আসলে নিতে চায় কিনা, সেই ধরনের কোনো রিসার্চ এখনো পর্যন্ত বাংলাদেশের পার্সপেক্টিভে হয়নি। তো এইটা হচ্ছে কি তাদেরকে মোটিভেট করার একটা ব্যাপার আছে। এটা হচ্ছে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট জিনিস যে তারা ভ্যাকসিন নিতে চায় কিনা। কারণ বাংলাদেশ সরকার এখনো পর্যন্ত আমরা দেখতে পেরেছি যে বাংলাদেশ সরকার প্রথম যে টায়ারে যে 3 কোটি ভ্যাকসিন নিয়ে আসছে, সেই 3 কোটি ভ্যাকসিনের যে ডিস্ট্রিবিউশনের যে প্রোটোকলটা তৈরি করেছে, সেখানে দেখতে পেরেছি যে তারা হেলথ কেয়ার যারা ওয়ার্কার্স তাদেরকে প্রথম দিয়ে শুরু করতে যাচ্ছে। যে বাংলাদেশের কিন্তু হেলথ কেয়ার ওয়ার্কার্স আছে প্রায় অলমোস্ট 10 লাখের মতো। তো 10 লাখের যদি মানুষকে যদি প্রথম থেকে তারা তখন এই ডিস্ট্রিবিউশনটা প্রথমে তারা করবে, এবং তারপরে আছে মানে বিভিন্ন যারা হাই রিস্ক পপুলেশন, যেমন পুলিশ বলেন, সাংবাদিক বলেন, তাদেরকে হচ্ছে কি চিন্তা করার মধ্যে নেওয়া হচ্ছে। এভাবে তারা প্রোটোকলটা তৈরি করেছে, এবং নেক্সট হচ্ছে কি তারা চিন্তা করছে বয়স্ক মানুষের কথা। বাংলাদেশের যে পার্সপেক্টিভে একটা জিনিস চিন্তা করলে কি, বাংলাদেশ ইউরোপিয়ান কান্ট্রির সাথে বাংলাদেশের একটা সম্পর্ক, একটা ডিফারেন্স আছে। কারণ ইউরোপিয়ান কান্ট্রিজ গুলোতে বয়স্ক মানুষের সংখ্যা কিন্তু প্রচুর বেশি। আপনি যদি ইতালি বা ওই সমস্ত কান্ট্রির কথা যদি চিন্তা করেন, সেখানে কিন্তু বয়স্ক মানুষের সংখ্যা 60 বছরের ঊর্ধ্বের মানুষের সংখ্যা ক্লোজ টু হচ্ছে আপনার 30% মতো। আর সেখানে বাংলাদেশে কিন্তু বয়স্ক মানুষের 60 বছরের ঊর্ধ্বের মানুষের সংখ্যা হচ্ছে 6% মানুষের সংখ্যা, 6% মানুষের মানে মতো। কিন্তু এই যে ডিফারেন্সটা, এটা কিন্তু একটা হিউজ একটা ডিফারেন্স। সেই জন্য হচ্ছে তারা চিন্তা করতে পারে যে বয়স্ক মানুষের মাধ্যমে তারা শুরু করতে পারে, যে প্রথমে বয়স্ক মানুষকে দেওয়া হবে। কিন্তু বাংলাদেশে যেহেতু বয়স্ক মানুষের সংখ্যা এখনো পর্যন্ত কম, বাংলাদেশ একটা তরুণ একটা জাতি, সেই জন্য বাংলাদেশ চিন্তা করতে পারে হচ্ছে কি এইভাবে আর কি ডিস্ট্রিবিউট করার জন্য। কারণ যারা হাই রিস্ক পপুলেশন তাদেরকেই হচ্ছে কি প্রথমে ডিস্ট্রিবিউট করবে সেইভাবে। এখন বাংলাদেশ তো ভ্যাকসিনের প্রি অ্যাপ্রুভালটা পেয়েছে অনলি 3 কোটি ভ্যাকসিনের, যেটা হচ্ছে সিরাম ইনস্টিটিউট থেকে তারা নিয়ে আসবে, যেটা আপনার অক্সফোর্ডের ভ্যাকসিনটাই তারা তৈরি করছে বলতে পারেন। সেই জায়গাতে সেটা তারা নিয়ে আসবে। এখনো পর্যন্ত বাংলাদেশ আর অন্য কোনো ভ্যাকসিনের যারা তৈরি করছে তাদের সাথে এখনো পর্যন্ত কোনো অ্যাপ্রুভাল বা সেই জি, ধরনের ডাক্তার প্রি আহমেদ হোসেন, অ্যাপ্রুভালের কোনো জানতে পারিনি। একটা বিষয় একটু জানতে চাই, আমাদের সময় একেবারে সংক্ষিপ্ত, সেটি হচ্ছে যে বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে টিকা নিয়ে যাতে কোনো বিশৃঙ্খলা বা দুর্বৃত্তায়ন না হয়, এজন্য আসলে কি কি পদক্ষেপ এখন থেকে নেওয়া উচিত বলে মনে করেন?
ধন্যবাদ। একটা জায়গায় আমি আসলে খুবই অবজেকশন, আমি মানে আমার পার্সোনাল অপিনিয়নটা বলি, সেটা হচ্ছে কি প্রাইভেটাইজেশন যে সবসময় দুর্নীতিগ্রস্ত সেটাও কিন্তু না। কারণ আমরা বাংলাদেশের অর্থনীতি কিন্তু টিকে আছে প্রাইভেট সেক্টরের মাধ্যমেই। আপনি গার্মেন্টস সেক্টর বলেন বা এই সমস্ত সেক্টরগুলো কিন্তু পুরোপুরি প্রাইভেট সেক্টরের মাধ্যমে চলে, এবং বাংলাদেশের যে ইকোনমি সেটা রান করছে কিন্তু প্রাইভেট সেক্টরের মাধ্যমে। তার মানে হচ্ছে প্রাইভেট সেক্টরে প্রচুর কাজ হচ্ছে যেগুলো হচ্ছে ভালো, কিন্তু এখন আপনি কাদেরকে ইনভলভ করবেন এবং কিভাবে ইনভলভ করবেন সেই প্রক্রিয়াটা আসলে স্বচ্ছতা থাকা দরকার। যে কোনো কাজ করতে গেলে আপনাকে স্বচ্ছতা, কারণ আপনার যখন প্রাইভেট সেক্টরে আমরা যে ধরনের দুর্বৃত্তায়নের কথা আমরা সারাক্ষণ বলে থাকি, সেখানে কিন্তু সরকারও সবসময় যুক্ত থাকে। আমাদের যেমন টেস্টিং এর কথাটা যেরকম বলা হলো কিছুদিন আগে, সেখানে কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু তারাও কিন্তু যুক্ত ছিল প্রাইভেট সেক্টরের সাথে এই দুর্বৃত্তায়নের ব্যাপারে। সেই জন্য আমরা বলছি দুই পক্ষেরই, সরকার এবং প্রাইভেট সেক্টর দুই পক্ষেরই স্বচ্ছতার একটা ব্যাপার আছে। তাহলে যদি স্বচ্ছতার ব্যাপারটা যদি চলে আসে, এই ক্ষেত্রে আমার মনে হয় না যে আপনি এখানে দুর্বৃত্তায়নের কোনো প্রশ্ন চলে আসবে। জি, আর অসংখ্য ধন্যবাদ প্রাইভেট ডাক্তার আহমেদ সেক্টরে হোসেন। অসংখ্য ধন্যবাদ। একটু ডাক্তার মোহাম্মদ জামালউদ্দিন আপনার কাছে যেতে চাই। সেটি হচ্ছে যে আমরা যেমনটি দেখছি যে খসড়া পরিকল্পনা টিকা বিতরণের যেটি নেওয়া হয়েছে, সেটিতে মোট 4টি পর্যায়ে বাংলাদেশের 80% মানুষকে টিকা দেওয়া হবে, এটি একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। বাকি 20%কে হার্ড ইমিউনিটির কারণে টিকা দেওয়ার প্রয়োজন পড়বে না বলে যেটি বলা হচ্ছে। সবার কি টিকা নেওয়ার দরকার আছে? এটি একটি বিজ্ঞান যে আপনি শতকরা 100 জনের মধ্যে যদি 80 জনকেই আপনি ভ্যাকসিনেট করেন, তা বাকি 20 জনের ভ্যাকসিনেট করতে হয় না। এটি একটি হার্ড ইমিউনিটি একটা টার্ম, বৈজ্ঞানিক টার্ম। বাকি 20 জন এমনিতেই আপনার এতে প্রোটেকশন পেয়ে যায়। তো সরকার আপনার এখন যেই নীতিমালাগুলি বা যে খসড়াগুলি করছে, এইগুলি কিন্তু আপনার বিজ্ঞানসম্মত, এবং এতদিন সরকার যেভাবে ট্যাকেল করে এসেছে এই করোনাকে, একেবারেই কিন্তু আপনার লেমেন কোনো মানে চিন্তা বা ভাবনা ছিল না। সবই আপনার বিজ্ঞানসম্মত এবং সময় উপযোগী ছিল, এবং এই জন্যই আমরা আপনার এই করোনাকে আপনার এই পর্যায়ে এখন পর্যন্ত প্রোটেক্ট করতে পেরেছি। তো ভ্যাকসিনেশনের ক্ষেত্রেও একই, অনেক ক্ষেত্রে এটা প্রশ্নটা আসতেছে ভ্যাকসিনের ক্ষেত্রে দুর্বৃত্তায়ন অথবা ভ্যাকসিনেশন ডিস্ট্রিবিউশনটা। তো সবার জন্য মেসেজ একটাই, সেটা হচ্ছে আমরা তো মানে সরকারি প্রতিষ্ঠানে আছি থাকি, এখনকার বিষয়গুলি আরও পুঙ্খানুপুঙ্খরূপে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখভাল করেন। অতএব এখানে আপনার কোনো প্রকার স্বজনপ্রিয়তা অথবা ধরেন কোনো প্রকার একটু এদিক সেদিক করার কোনো সুযোগ নেই। স্বচ্ছতার বিষয়ে বলছিলেন ডাক্তার আহমেদ হোসেন। হ্যাঁ, স্বচ্ছতা হচ্ছে আপনার যেরকম সাপোজ আপনার প্রথমে বলা হচ্ছে যে যারা প্রায়োরিটি মানে আমরা যারা স্বাস্থ্যকর্মী আছি, আমাদেরকেও আপনার আমাদের মধ্যেও ক্লাসিফিকেশন করা হবে, যারা ইনফেক্টেড হয়েছে তাদেরকে না দিয়ে যারা ইনফেক্টেড না, এবং এটাকে আমরাও অ্যাপ্রিসিয়েট করব যে আমার পাশের জন যিনি ইনফেক্টেড হয়নি সে আগে প্রোটেক্টেড হোক। যেহেতু আমি লিটারালি বা যেটা বলা হয় যে আমরা যেটা জানি যে আমি ইনফেক্টেড হলে কিছুটা প্রোটেকশন পেয়েছি ধারণা করি। কেউ অভিযোগ করছেন যে ক্ষমতাবানরাই টিকা প্রথম পাবে, এমন অভিযোগও শোনা যাচ্ছে। না, এইগুলি আসলে খুবই আপনার শোনা কথা। এখনকার বিষয়গুলি এবং এখন যে আপনার প্রশাসন আমাদের এই স্বাস্থ্য খাত নিয়ন্ত্রণ করছেন, সেই স্বাস্থ্য আপনার মন্ত্রণালয় থেকেই যিনি আমাদের সচিব মহোদয় এসেছেন, দায়িত্ব নিয়েছেন, আপনার কোনো কাজই কিন্তু আপনার এখন এদিক সেদিক করার সুযোগ নেই। আমরা আগে হয়তোবা মাঝখানে একটু সময় একটু অন্যরকম ছিল, মানে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, আমি হয়তোবা সেই দায়িত্বটি পালন করিনি। কিন্তু এখন কিন্তু জনগণের জন্য এই মেসেজটি যে আপনাকে আশ্বস্ত থাকতে হবে, আপনাকে ধৈর্য ধরতে হবে, এবং অবশ্যই ভালো কিছু একটা পাবেন, যে এতে আপনার বিচলিত হওয়ার কোনো কারণ নেই। নিশ্চয়ই। অসংখ্য ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ জামালউদ্দিন, অসংখ্য ধন্যবাদ জনাব রশিদি মাহবুব, ডাক্তার আহমেদ হোসেন এবং আনোয়ার ফাহিম, আপনাদের সবাইকে। আমরাও আসলে আশাবাদী হতে চাই এবং খুব সঠিকভাবে সুন্দর পরিকল্পনার মাধ্যমে আমরা যাতে করোনাকে আমাদের দেশে নিয়ন্ত্রণে রাখতে পারি এবং সাফল্যের সঙ্গে আমরা মোকাবেলা করতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে সুস্থ থাকবেন, এটি নিউজের সাথেই থাকবেন। ধন্যবাদ।